ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইট ডিজাইনের আগে একটু বুঝি যে আসলে ওয়েবসাইট বিষয়টা কি। ওয়েবসাইট যদি ইন সিম্পল ওয়ার্ডস বলি, এটা আমার একটা ভার্চুয়াল স্পেস, যেটা আমার বিজনেস হতে পারে, আমার কোনো একটা শপ হতে পারে, বা আমার একটা রাইটিংয়ের স্পেস হতে পারে। একটা ওয়েবসাইট কনসিস্ট করে মাল্টিপল ওয়েব পেজেস দিয়ে। আমরা যখনই একটা অ্যাড্রেসে ইউআরএলে যাই, ইউআরএলটা হতে পারে ধরেন bloomwithoiti.com। আমি একটা ইউআরএলে গেলাম, এটাকে একটা ইউআরএল বা আমরা বলতে পারি একটা ভার্চুয়াল অ্যাড্রেস। স্যার স্যার একটা কথা বলতে চাচ্ছি। স্ক্রিন দেখা যায় না? জি না স্যার, একটু দেখা যাচ্ছে না। সরি, হ্যাঁ, ওকে। সো এই যে ইউআরএলটা দেখছেন, নর্মালি যখনই আপনি এই লেখাটা টাইপ করবেন তখন আপনাকে আপনার ওয়েবসাইটের ফ্রন্ট পেজ শো করবে, ফ্রন্ট পেজ অথবা হোম পেজ। আমরা যখনই বলছি যে ভাই ওয়েবসাইটটা দেখান, তখন বেসিক্যালি আমরা মিন করছি যেটার ফ্রন্ট পেজ দেখান বা কভার দেখান। একটা বইয়ের বেলা যদি আমরা বলি, তাহলে যদি বলি ভাই বই দেখান, পুরো বইটা তো একসাথে ফিজিক্যালি দেখানো যায়, তাই না? বাট এখানে ফিজিক্যালি পুরো ওয়েবসাইটকে হাত দিয়ে ধরে দেখানোর কিছু নাই। প্রত্যেকটা ইউআরএলে আমরা ইন্ডিভিজুয়াল পেজেস দেখতে পাই। যেরকম একটা বইয়ের বেলা একটা ফ্রন্ট পেজ থাকে, কভার থাকে, এবং তার ভিতরে অনেকগুলো পেজেস থাকে যেখানে বিভিন্ন রকমের গদ্য হতে পারে, পদ্য হতে পারে, তাই না, ম্যাথস হতে পারে, এগুলো আমরা দেখতে পাই। এরকম আমাদের ওয়েবসাইটেও অনেকগুলো পেজেস আছে যেখানে আমরা আমাদের ইচ্ছা মতো কন্টেন্টস বা প্রোডাক্টকে আপলোড করতে পারি। এই ওয়েবসাইট আপনি সাধারণত দুই রকমের দেখতে পাবেন, একদম স্ট্রেচ করলে তিন রকমের। একটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, যেটা প্রোডাক্ট বা ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস হয়, যেরকম আমরা দারাজ দেখতে পাই, ঘরের বাজার, পিকাবু, অ্যামাজন এক্সেট্রা। সেকেন্ড হচ্ছে সার্ভিস বেসড ওয়েবসাইট, যেখানে সার্ভিসেস প্রোভাইড করা হয়, ঠিক আছে। এবং থার্ড হচ্ছে ব্লগ, ম্যাগাজিন বা নিউজ পেপার ওয়েবসাইট। সবগুলো ওয়েবসাইটের স্ট্রাকচার মূলত দুইভাবে তৈরি করা যায়। একটা হচ্ছে, বা যদি সিম্পলি বলি তাহলে হচ্ছে ওয়েবসাইট বিল্ডটা দুইভাবে করা যায়। একটা হচ্ছে সিএমএস অথবা কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে, আর একটা হচ্ছে নন সিএমএস, যেটা হচ্ছে নন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে। কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম এটা বলতে আমরা বুঝি যে আমরা কোনো কিছু ব্ল্যাঙ্ক বা একদম কি বলবো ফ্রেশ স্টার্ট না করে আমরা বিভিন্ন রকমের টেমপ্লেটস বা থিমস নিয়ে কাজ করি। যেরকম আমি যদি বলি এই যে একটা ব্ল্যাঙ্ক স্পেস, এখানে আপনাকে আর্ট করতে, তাহলে সব কিছু আপনাকে আর্ট করতে হবে ফিজিক্যালি। আমি যদি আপনাকে একটা অপশন দিয়ে দিই যে একটা স্কোয়ার, সার্কেল, সব শেপ বাম পাশে রাখা আছে, এগুলাকে আপনি ইউজ করে কাজ করতে পারবেন। এখন আপনার স্কোয়ার তৈরি করা, সার্কেল তৈরি করাতে সময় বেশি, পরিশ্রম বেশি, কিন্তু এখানেই যে সার্কেলগুলো আছে বা শেপসগুলো আছে, এগুলো নিয়ে কাজ করলে কি কাজটা একটু দ্রুত হয়ে গেল এবং সহজ হয়ে গেল। ঠিক ওইরকমভাবেই যখন আমরা ওয়েবসাইট বিল্ড করি, একটা হচ্ছে আমরা প্রোগ্রামিংয়ের মাধ্যমে করি, যেখানে প্রত্যেকটা কোড আমাদেরকে নিজের থেকে লিখতে হয়। আমি একটা শেপ আনবো, এটি স্কোয়ার হবে কি নাকি রেক্ট্যাঙ্গেল হবে, এক কর্নার এখানে বাঁকা থাকবে, এগুলো সব আমাকে কোডিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে করতে হয়, যেটা কিছুটা দেখতে এরকম। কিছুটা দেখতে এরকম। এই যে কোড প্রোগ্রামিং দিয়ে বা একদম জিরো থেকে নিজের মতো করে কাস্টমাইজ করে যে ওয়েবসাইটগুলো বিল্ড করি, এগুলোকে বলা হয় নন সিএমএস ওয়েবসাইট বা নন কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম ওয়েবসাইটস। আর যেগুলোতে আমাদের কাছে অপশন থাকে, ধরেন এর টেক্সট বসানোর জন্য একটা এলিমেন্ট আছে, আমি বসায় দিলাম। এখানে ইমেজ বসাতে হবে, ইমেজ টান দিয়ে একটা ইমেজ ঘর বসায় দিলাম, এরকম আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবো। এরকম যেসব সিস্টেম আছে বা এরকম ওয়েবসাইট তৈরি করা যায়, এগুলোকে বলা হয় সিএমএস ওয়েবসাইট। সিএমএস ওয়েবসাইটের একমাত্র
পপুলার ওয়েবসাইট বিল্ডারের নাম হলো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট বিল্ডার। ওয়ার্ডপ্রেসের নাম আমরা কম বেশি শুনেছি, তাই না, যে ওয়েবসাইটস তৈরি করে। আরেক দিকে যদি যান, মার্ন, পাইথন, পিএইচপি, সি, জাভা, এগুলোর নাম শুনেছি না? এগুলো হচ্ছে আপনার নন সিএমএস ওয়েবসাইট। দুইটা ওয়েবসাইটের ডিজাইন প্যাটার্ন ভিন্ন হলেও এসইওর কাজগুলো অলওয়েজ একই থাকবে। যেরকম নন সিএমএস ওয়েবসাইটে একটা হেডিং থাকতে পারে, H1 H2 থাকতে পারে, সিএমএস ওয়েবসাইটেও একই জিনিসটাই থাকে। আমরা যেটা করব, আমরা দেখব যে আসলে একটা ওয়েবসাইট কিভাবে কিনতে হয়, কিভাবে লাইভ করতে হয়, কিভাবে বিল্ড করতে হয়। কারণ যদি আমরা একটা ওয়েবসাইট বিল্ডের প্যাটার্ন বুঝে যাই, তাহলে আমাদের জন্য এসইও করার কাজটা ইজি হবে। কারণ এসইও আপনাকে করতেই হবে ওয়েবসাইটে, রাইট? গুগল কাকে দেখাচ্ছে সবচেয়ে বেশি? ওয়েবসাইটগুলোকে। সো যখন আপনার ক্লায়েন্ট বলবে যে আমার ওয়েবসাইটে এসইও করা লাগবে, আপনি কি এটা বলতে পারবেন যে আমি ওয়েবসাইট বুঝি না, জানি না, পারি না? কারণ আমাকেও তো ওয়েবসাইট ফাংশনালিটিগুলোকে কাজ করাতে হবে। আমরা সিএমএস বা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট ডিজাইনটা শিখব। নন সিএমএসে কেন শিখবো না এটাও বলে দিই। বিকজ নন সিএমএসে শিখতে হলে আমাকে একদম ফ্রম স্ক্র্যাচ জাভা, সি, সি প্লাস প্লাস, একদম বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাকে এখন শিখতে হবে। সো আমি বা আপনি, আমরা ওইটার জন্য এখানে আসিনি, তাই না? সো এই জন্য আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস দিয়ে করব। ওয়েবসাইট বিল্ড করার আরও আগে আমরা এই ইউআরএল যে বিষয়টা, এটাকে আসলে একটু ক্লিয়ার হই। এই যে ইউআরএলটা, এটা কয় রকমের থাকতে পারে এটা একটু আমাদের জানতে হবে। ওকে, সরি, ওকে, আচ্ছা বাদ দিই। সো এটা একটা ইউআরএল। এখানে যদি আমরা ডিভাইড করি তাহলে মূলত আমরা তিনটা জিনিস পাবো। একটা হচ্ছে www ডট, যেটাকে আমরা চিনি কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হিসেবে। সেকেন্ড, আপনি এখানে যে নামটা দেখতে পাচ্ছেন, এখানে একটা নাম আছে না, ব্লুম উইথ ওইতি, বা আমরা যখনই কোনো একটা ওয়েবসাইট লিখে সার্চ করি কি google.com, আর্টিংস, goodhousekeeping.com, এরকমভাবে পাচ্ছি না? সো www পরে যে অংশটা থাকছে ওইটা হচ্ছে আমার ডোমেইন নেম বা আমার ওয়েবসাইটের নাম। এরপরে থার্ড যে অংশটা পাচ্ছি .com, এটাকে আমরা বলছি হচ্ছে এক্সটেনশন, আমার ডোমেইন এক্সটেনশন। www সবসময় ফিক্স থাকবে, নামটা আমরা আমাদের পছন্দ মতো নিব, বাট এই যে .com বা এক্সটেনশন আছে, এটা প্রতিনিয়ত আপনি নিজের মতো করে, প্রতিনিয়ত না সরি, এটাকে আপনি অ্যাভেলেবিলিটি অনুযায়ী নিতে হবে। যেরকম আমরা অনেক জায়গায় দেখি .com আছে, অনেক জায়গায় .in দেখি, অনেক জায়গায় .inc দেখি, .xyz, এরকম অনেক এক্সটেনশনস আমরা দেখতে পাই। সো আমি যখন ডোমেনের নামটা খুঁজবো যে এই নামে অ্যাভেলেবেল আছে কি না, ওর সাথে আমি এই এক্সটেনশনসগুলোকেও অ্যাভেলেবেল পাবো। এক্সটেনশনস এবং আমার নামের উপর আমার প্রাইজিংটা ভ্যারি করবে। এই ডোমেইন আপনাকে কিনতে হবে। কার থেকে কিনবো? একজন ডোমেন হোস্টিং প্রোভাইডারের কাছ থেকে। এটা আমরা নিজেরা বিল্ড করতে পারবো না, বিকজ আমরা সার্ভার্স নিয়ে কাজ করি না। এই ডোমেইনটা যখন আমরা কিনতে যাব, আমাদেরকে চেক করতে হবে এই স্পেসিফিক নামে বা নাম এবং এক্সটেনশন সহ অ্যাভেলেবেল কি না। এখন ধরেন আমার নাম আশরাফ, আমার নামে অনেক মানুষ আছে না, স্পেসিফিকলি আশরাফ হোসেন নামে অনেক মানুষ আছে, তাই না? সো এটা কমন, এটাকে আমি অথরিটি কিনে নিতে পারবো না। তো আমরা বাংলাদেশে একটা বিজনেসের নাম অনেক বেশি দেখি, সেটা হচ্ছে মা বাবার দোয়া, তাই না? ভাই বোনের দোয়া না আদর সামথিং দেখি না? এখন মা বাবার দোয়া একটা দোকান, একটা হোটেলও আছে,
তারপর একটা ধরেন একটা 3 স্টার রেস্টুরেন্ট আছে, আবার টায়ারের দোকানও আছে। সো আমরা কিন্তু একটা বিজনেস, একটাই নাম অনেক বিজনেসে ইউজ করতে পারি, বাট অ্যাকচুয়ালিতে অনলাইনে বা রিয়েল বিজনেসেও আমাদের উচিত আমাদের নামগুলোকে সবসময় রেজিস্টার করে নেওয়ার, যেন আমাদের বিজনেসের নাম কেউ মিস ইউজ না করতে পারে। এখন আপনি দিয়েছেন হয়তো বা মা বাবার দোয়া, আপনার খুব ভালো একটা, আচ্ছা হাজি বিরিয়ানি, তো সব জায়গায় তো হাজি বিরিয়ানি দেখা যায়, তাই না? এখন এমনও তো আছে যেগুলো আসলে অথেন্টিকেট না বা অরিজিনাল না, ওরাও তো নাম ইউজ করতেছে, তাই না? কারণ কি ওই নামের কোনো রেজিস্ট্রি কোনো কিছু করা নেই, সো ইউজ করতে পারে। ওয়েবসাইট বা এই ইউআরএলসগুলোর ক্ষেত্রে হচ্ছে অলওয়েজ ইউনিক হবে, এবং যেই নাম একবার আপনি কিনে নেবেন, আমি চাইলে ওটা নিতে পারবো না। আপনি ধরেন $5 দিয়ে কিনেছেন বা 500 টাকায় কিনেছেন, আমি 5 লাখ দিলে ওটা নিতে পারবো না। ওয়ালাইকুম আসসালাম। আমি চাইলে ওটাকে 5 লাখ দিয়ে কিনতে পারবো না। এই ডোমেইনের নামটা আমাদের অলওয়েজ রেন্টাল হিসেবে নিতে হয় বা রেন্ট আকারে নিতে হয়। এটা কখনো আপনি পার্মানেন্টলি কিনে নিতে পারবেন না, আনলেস আপনি একটা সার্ভারের ওনার। এগুলো আমরা 1 বছর, 2 বছর, 5 বা 10 বছর, ডিপেন্ডিং অন যে সার্ভিস প্রোভাইডার আছে উনি কত বছরের জন্য আমাকে এটা রেন্টালে দিবে। যেরকম আপনারা যখন একটা দোকান ভাড়া নেন, একটা লিজ থাকে না, যে ভাই আমি 10 বছরের জন্য নিচ্ছি, 10 বছর পর আমার কন্ট্রাক্টটা ক্যান্সেল, somewhat like that. হ্যাঁ, ঠিক আছে। সো এটা হচ্ছে আমার কমপ্লিট .com। এই তো .com বেশি দেখেন না, .com-এর অথরিটি বেশি, কারণ ওটা আমাদের অনেক বেশি পপুলার, সাইকোলজিতে কাজ করে, প্লাস এসইওর জন্য .comটা অনেক ভালো অথরিটি রাখে। এখন সব সময় যে .com নিতে হবে এরকম কোনো কিছু না, অনেকের হচ্ছে ইনকর্পোরেশন হতে পারে, আইএনসি হতে পারে, আইএন হতে পারে, বা এক্সটেনশন বিভিন্ন রকমের হতে পারে। সো যার যেরকম প্রয়োজন, অনেক সময় বড় বড় অর্গানাইজেশন কিন্তু .com না নিয়ে ওনারা ধরেন আইএনসিও নিতে পারে, ঠিক আছে। সো ডোমেনের ব্যাপারটা বুঝলেন। ডোমেনটা এত কথার শর্ট কথা হচ্ছে, ডোমেন হচ্ছে আপনার ওয়েবসাইটের যে নামটা আপনি দিচ্ছেন। যেরকম আপনার ব্যবসার নাম দেন একটা, দিলে কি আপনাকে হচ্ছে ট্রেড লাইসেন্স করতে হয় না? ঠিক সেরকমই এই যে আপনার বিজনেসের নাম দিয়েছেন, এবার ডোমেন হোস্টিং প্রোভাইডারের কাছে এটাকে রেজিস্টার করাতে হবে। আচ্ছা .com হ্যাঁ ওইটাতে আসতেছে, আমি একটু ইউআরএলস এর ডেফিনেশনগুলো আমি দেখাবো। সো আমি হোস্টিংটা একটাবার বুঝাই নিই। সো ডোমেইনটা আমরা বুঝলাম, ডোমেইন নেম অফ মাই ওয়েবসাইট। হোস্টিং যে ব্যাপারটা, আপনি যখন এই ফিজিক্যালি স্পেসে কোনো কিছু রাখবেন, ওটার জন্য একটা স্পেস ইউজ হবে না, চেয়ার রাখছে, টেবিল একটা ইউজ হচ্ছে না। যখন আপনি আপনার ওয়েবসাইটে কোনো টেক্সট বসাচ্ছেন, ইমেজ নিচ্ছেন, ভিডিও নিচ্ছেন, তখন আপনার একটা ভার্চুয়াল স্পেস লাগছে না। সো এগুলো তো অবজেক্টস, বাট আমরা অনলাইনে যেগুলো রাখছি ওগুলো কি একটা ডেটা। তো এই ডেটা রাখার জন্য আপনার একটা ডেটাবেস প্রয়োজন, এবং ওই ডেটাবেসের একটা স্পেস দরকার। আমরা ফিজিক্যালি মেজার করতে পারি স্কোয়ার ফিটে, ইঞ্চে, রাইট? বাট ডাটাকে যদি কথা বলে, ডেটার যদি কথা বলে, ডেটাকে কি আপনি মাপতে পারবেন হাত দিয়ে? ডেটা আমরা কিভাবে মাপি বা কোন ইউনিটে মাপি? আপনার মোবাইলে কতটুকু এমবি মানে মেগাবাইট, গিগাবাইট, তাই না? এভাবে মাপি। সো আপনাকেও এই ডেটাবেসের জন্য স্টোরেজ কিনে নিতে হবে। এই স্টোরেজের উপর বেস করে আপনার হোস্টিংয়ের প্রাইসটা আসবে। আপনি যখনই চিন্তা করবেন আমি একটা ওয়েবসাইট নিব বা আমি একটা ওয়েবসাইটকে লাইভ করব, আপনার ডোমেইন কিনতে হবে আলাদাভাবে এবং হোস্টিং স্পেস অনুযায়ী কিনতে হবে। এই দুইটা বিষয়ই আপনি রেন্টাল আকারে নিতে পারবেন, পার্মানেন্টলি নিতে পারবেন না, ঠিক আছে? এগুলো কিনতে হবে আপনাকে খুব ট্রাস্টওয়ার্দি কিছু প্রোভাইডারের কাছ থেকে। অনেক সময় আমরা ফেসবুকে, যেহেতু এখন আমরা এগুলো নিয়ে ঘাটাঘাটি করবো, আমরা ফেসবুকে দেখব যে ফ্রি ডোমেইন বা ডোমেইন কিনলে হোস্টিং ফ্রি, ঠিক আছে, হোস্টিং কিনলে বাড়ি ফ্রি, এরকম অনেক কিছুই আছে। ফ্রি কথাটা এগুলা ক্ষেত্রে না ইউজ করে অনেক ভালো।
কারণ এগুলো হচ্ছে আপনার বিজনেস বা আপনার ধরেন অ্যাফিলিয়েট করেন বা যেটাই করেন, ওটা কিন্তু আপনার জন্য একটা ভ্যালুয়েবল অ্যাসেট। কোনো কারণে আপনি 1 বছর কাজ করেছেন ফ্রিতে, ফাইন, বাট 1 বছর পর হঠাৎ করে খুঁজেই পাচ্ছেন না। ফ্রি তো ছিল, কারণ আপনাকে তো বলে নেই ভাই ফ্রি সারা জীবন আমি দিব। তখন যদি হারিয়ে যায় অনেক কষ্ট পাবেন। কথার কথা, অ্যামাজন যদি একটা ফ্রি ওয়েবসাইট বিল্ড করতো, আজকে যেই পর্যায়ে আছে, যদি হারা যেত তখন, ধরেন এখন পর্যন্ত ফ্রি ছিল, হঠাৎ করে কালকে দেখে ফ্রি নাই, তাহলে কী অবস্থা হতো? আপনি একটা বিজনেসের জন্য 1 বছর ধরে আপনার ওয়েবসাইটে কাজ করছেন, এসইও করছেন, ব্লগ লিখছেন, 1 বছর পর ওয়েবসাইট নাই। এটা কেন বললাম? বিকজ বাংলাদেশে যে হোস্টিং প্রোভাইডাররা থাকেন, র্যান্ডম হোস্টিং প্রোভাইডাররা থাকেন, যারা আপনাকে এরকম আকর্ষণীয় কিছু অফার্স দিবে। সেগুলো নেওয়ার পর দেখা যায় কি অনেক সময় সার্ভার কাজ করে না, কমিউনিকেশন করার মতো কাউকে পাই না, কমিউনিকেশন করলে ডিলে হয়ে যাচ্ছে। বিকজ এই ইস্যু আমি ফেস করছি। আমি একটা প্রোভাইডারের কাছ থেকে আগে সার্ভিস নিতাম, সো আমি অনেকগুলোই সার্ভিস নিয়েছি কম বেশ, বাট মানে দেখা গেল এক সময় যে আমি ওই ওয়েবসাইট একটাও ইউজ করতে পারছি না। ওদের সাথে যোগাযোগ করার ট্রাই করছি, নো মিডিয়া, ফেসবুকে মেসেজ দিচ্ছি, ওয়েবসাইটে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ, নো নাথিং। সো এই জন্যই প্রিফার করব, যখনই আপনারা ডোমেন এবং হোস্টিং কিনতে যাবেন, কোনো একটা ফরেন কোম্পানি থেকে কিনবেন, বা বাংলাদেশে অনেক বছর ধরে ব্যবসা করছে এরকম প্রোভাইডারের কাছ থেকে কিনবেন। আমি প্রিফার করি বাইরেরগুলো, বিকজ ওদের সার্ভার স্পিডটা অনেক ভালো থাকে। ওইরকমই কিছু নাম, হোস্টিং প্রোভাইডার যে কিছু নাম বলি, তাদের ভিতর নেমচিপ, হোস্টিঙ্গার, ব্লুহোস্ট, হোস্টগেটর, গোড্যাডি অ্যান্ড সো অন। অনেক হোস্টিং প্রোভাইডার আছে যাদের থেকে আপনারা কিনে নিতে পারবেন। এখানে যারা আছেন সবার জন্য আপনার অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, বিকজ ওনারা ট্রানজাকশন করে ডলারে। ঠিক আছে, এতটুকু কি বুঝি? ইজি তো, তাই না? আচ্ছা, সো এবার আমরা দেখব হ্যাঁ কিভাবে হচ্ছে ডোমেন হোস্টিং কিনতে হয়, কোথা থেকে দেখব। আমি জাস্ট একটু ইউআরএল এর, আমাদের অনেক সময় ইউআরএল এর অনেক কনফিউশন থাকে বা ডোমেন নিয়ে থাকে, ওগুলো একটু ক্লিয়ার করি। সো আমি আপনাদের সামনে এই একটা ইউআরএল নিচ্ছি। এই একটা নিচ্ছি, এবং আমি আপনাদের সামনে 4টা ইউআরএল নিয়েছি। এগুলো ইউআরএল তো নাকি? ইউআরএল এর ফুল ফর্ম কি বলেন তো? হ্যাঁ, আপনি লাস্ট ক্লাসে বলেছিলাম নাকি? সো এই যে ইউআরএলগুলো আছে দেখেন, প্রত্যেকটাতে আমি হচ্ছে একই দিয়েছি। হ্যাঁ, সো www.bloomwithoit.com, এটা হচ্ছে কি আমরা নর্মালি বলতে পারি আমাদের একটা ডোমেইন, তাই তো, বা একটা ওয়েবসাইট। এর নিচে দেখেন আমি দিয়েছি www.blog.bloomwithoit.com। www পরে আরেকটা ডট পড়েছে, রাইট? আমরা এটা সবসময় মনে রাখবো যে যখন আমরা একটা মেইন ডোমেইন দেখব বা একটা জেনারেল ডোমেইন দেখব, সেখানে ডাব্লিউর পরে যে ডটটা পড়বে সেটা হচ্ছে আপনার এক্সটেনশনের আগে। www যদি নাও থাকে তাহলে এখানে ডট থাকবে কয়টা? একটা। আমি www বাদ দিয়ে দিই। www তো কম্পালসারি, এটা তো থাকবেই, থাকলেও আছে না থাকলেও আছে। সো এখানে দেখেন নর্মাল একটা ডোমেইন দেখছেন, এখানে ডট আছে কয়টা? একটা। যখনই আপনি দেখবেন কোনো ইউআরএলে এরকম 2টা ডট আছে, দ্যাট মিন্স blog.bloomwithoit.com, এটাকে বলা হয় সাবডোমেইন। দ্যাট মিন্স এই মেইন ডোমেইনের আন্ডারেই তৈরি করা আরেকটা ডোমেইন। যেরকম আমরা ফ্র্যাঞ্চাইজ ওপেন করি, তাই না?
সাব ধরেন কি বলবো সাব ব্রাঞ্চেস ওপেন করি, এটা হচ্ছে এরকম। আপনার হতে পারে যে আপনার একটা ওয়েবসাইট আছে যেখানে আপনি অনেক রকমের প্রোডাক্ট ব্লগস অনেক কিছু নিয়ে কাজ করেন, বাট আপনি হচ্ছে কিছু সাবডোমেন্স ওপেন করে রেখেছেন যেখানে আপনি স্পেসিফাই করে দিয়েছেন যে এখানে ব্লগস আছে, এখানে প্রোডাক্ট সেল করা হয়, এখানে সার্ভিস সেল করা হয়। আপনি কি অর্গানাইজ ওয়েতে আছেন, এতে করে সুবিধা হয় এবং গুগলও পছন্দ করে যে আপনি খুব অর্গানাইজভাবে কাজ করছেন। না, আপনার এটা প্যাকেজের উপর নির্ভর করবে। অনেক সময় আছে আপনি একটা ডোমেন কিনলে 3টা সাবডোমেন দিবে, অনেক জায়গায় 5টা, অনেক জায়গায় 10টা দিবে, এটা প্রাইজিং এর উপর ডিপেন্ড করবে। ইউজুয়ালি যেটা হয় 3টা সাবডোমেন আমরা পেয়ে যাই, ঠিক আছে। সো এটা দেখছি আমরা একটা সাবডোমেন। নেক্সট যেটা দেখছেন আগে কোনো কিছু নেই, বাট তারপর 2টা ডট আছে, তাই না? বাট এটা আছে কিসের পরে? আপনার এক্সটেনশনের পরে। সো লাস্টের যে ডটটা বা যে এক্সটেনশনটা এটা হচ্ছে বিডি, দ্যাট মিনস বাংলাদেশ। এগুলো আমরা বলতে পারি কান্ট্রি ডোমেইনস, কারণ এগুলি স্পেসিফাই করে এই ইউআরএল বা এই ওয়েবসাইটটা কোন কান্ট্রির জন্য। আমরা অনেক সময় দেখব .com.us, .com.au, FR, SP, তার মানে কি ইউএস, ইউকে, স্পেন, ফ্রান্স, এগুলার কান্ট্রি ডোমেইনস। যদি এরকম হয় যে আপনি জাস্ট স্পেশালাইজ করেন যে আপনি বাংলাদেশ বা একটা স্পেসিফিক কান্ট্রিতেই আপনার বিজনেসকে রান করবেন, সেই ক্ষেত্রে আপনি .com.bd.au যেটা হোক নিয়ে কাজ করতে পারবেন। এই .com.bdটা এগুলো নর্মালি আমরা কিনে হচ্ছে BTCL থেকে, এটার জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট আছে যেখানে আপনি টাকাতেই পে করবেন, নো প্রবলেম। এগুলো হচ্ছে কি আমাদের লোকাল সার্ভার্স বা আমাদের কান্ট্রি সার্ভার্স, ঠিক আছে। সো এগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। বাট যদি আমরা চিন্তা করি অ্যাফিলিয়েট করবো, ইন্টারন্যাশনালি কাজ করব, সেই ক্ষেত্রে .com.xyz নেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ হবে না বা কখনোই প্রেফার্ড না। হ্যাঁ, নেক্সট যেটা দেখছেন educationboard.gov.bd। যখনই দেখবেন এই .gov আছে তার মানে এটা গভর্নমেন্টের ওয়েবসাইট। কোন দেশের গভর্নমেন্ট? বিডি, অস্ট্রেলিয়ার না, বাংলাদেশের। সো এগুলা আমি চাইলেও কিনতে পারবো না, এটা স্পেসিফিকলি ফর গভর্নমেন্ট পারপাস। যেরকম আমরা .com কিনতে পারবো, বিডি কিনতে পারবো, বাট কখনোই .gov.bd আমরা কিনতে পারবো না। সো আপনি যখন এই ইউআরএল দেখবেন, আপনি ইউআরএল স্ট্রাকচারটা দেখলে আস্তে আস্তে বুঝে যাবেন কোনটা ডোমেইন, কোনটা সাবডোমেইন, কোনটা কান্ট্রি ডোমেইন আর কোনটা গভর্নমেন্টের ডোমেইন, ঠিক আছে। এই যে ধরেন আপনি দেখলেন একটা ডোমেইন বা একটা ইউআরএল আছে, এরপরে যখনই আপনি দেখবেন একটা ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়া, যখন এই চিহ্নটা দেখবেন এরপরে যে লেখাটা থাকবে, এরপরে যে অংশটা থাকবে এটাকে বলা হয় স্লাগ, SLUG, স্লাগ। এই এক্সট্রা অংশটা আপনাকে রেফার করে যে আমি ব্লুম উইথ ওইচির কোন পেজে আমি আছি এখন। পেজের নামটা, ইউজুয়ালি পেজের নামটা রেফার করে। অনেক সময় এসইও মিস্টেকস বা এগুলোর কারণে এরকমভাবে না থেকে থাকতে পারে এরকমভাবে থাকতে পারে। সো এগুলা প্রপার বা অপটিমাইজড ইউআরএল না। যদি এসইও ফ্রেন্ডলি ইউআরএল করতে হয় আপনাকে ঠিক ওই পেজের জন্য যে কিওয়ার্ড নিয়ে কাজ করেছেন ওই কিওয়ার্ডটাকে আপনার ইউআরএল এ আনতে হবে। এই জন্য আমরা অডিটে দেখেছিলাম কিওয়ার্ডস ইন ইউআরএল, ঠিক আছে। এই ইউআরএলগুলা আপনি ঠিকও করতে পারবেন একমাত্র তখন যখন হচ্ছে আপনি ওয়েবসাইটের ব্যাকএন্ডে যাবেন। কি বাবা? হ্যাঁ বাবা, ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার আসলে একটু সমস্যা হয়েছিল, ওই জন্য একটু লেট হয়েছে। ও আচ্ছা, না না আমি দেখতেছিলাম যে আমার ভিডিও অন মিট অন কিনা। আচ্ছা ওকে, ঠিক আছে। আচ্ছা, সো এতটুকু কোনো কোশ্চেন আছে ম্যাডাম? এটা যখন আপনি এসইও ফ্রেন্ডলি ইউআরএল তৈরি করছেন
আপনার কাছে এই অথরিটি বা এই ফ্লেক্সিবিলিটি আছে যে আপনি এই ফরওয়ার্ড স্ল্যাশের পরের অংশটাকে আপনি আপনার মতো দিতে পারবেন, বাট কখনোই আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন না। সো এটা যদি স্যাম্পল 1 2 3 থাকে বা কোনো ডেট দিয়ে থাকে, এগুলোকে আমরা চেঞ্জ করতে পারবো এসইওর ক্ষেত্রে। যেরকম একটা রেফারেন্স হিসেবে যদি ওয়েবসাইটকে নেই আমরা, সেটা হচ্ছে বোস অ্যান্ড, এই যে আমি এই ওয়েবসাইটটাতে একটু যাই, হ্যাঁ ওইটা তো আছে, হ্যাঁ না এখানে একটা প্রবলেম আছে, আমি দেখ না ওখানে যেটা আছে না ওগুলো ক্যাটাগরি, আমি বুঝছি আপনার কোনটার কথা বলছেন। এই যে এখানে এরকম ভাবে যে কথাগুলো বলছিলেন তাই না, এই যে এগুলোর কথা বলছেন, এগুলো হচ্ছে ক্যাটাগরি, যে আর্টিংসের মাউস ক্যাটাগরি, রিভিউস ক্যাটাগরি, বেস্টের, বাই ইউসেজের, গেমসের পার্টে আছি। সো এই ক্যাটাগরিগুলোকে বা এই ইউআরএলগুলোকে আমরা চাইলে এরকমভাবে অপটিমাইজ করে নিতে পারি। সো এখানে যেমন এই যে একটা ইউআরএল, হ্যাঁ এই যে ইউআরএলটা দেখেন bosesequence.com, ফাইন, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এখানে একটা ডেট আছে এবং এই ডেটটার পরে এই পেজের নামটা দেওয়া আছে, রাইট? সো এইটাকে একটা এক্সট্রা অংশ না, এটা কি কোনো প্রয়োজন আছে? আমার কাছে এই অথরিটি আছে, আমি চাইলেই ওয়েবসাইটে গিয়ে এই পার্টটাকে রিমুভ করে দিতে পারবো, অ্যান্ড এটা হবে আমার একটা ওয়েল অপটিমাইজড এসইও ইউআরএল। ক্লিয়ার? ওকে, সো কিভাবে আমরা, এখানে উনি চেঞ্জ করে নাই, এটা একদম ডিফল্ট ভাবে দেওয়া থাকে, সো উনি আর এটাকে চেঞ্জ করে নাই, ঠিক আছে? সো এটাকে চেঞ্জ করে নেওয়া ভালো। মানে এটা ভাইয়া ডেট ওয়াইজ হয়ে আছে। হ্যাঁ, যে এই যে Okay, পোস্টটা date 2020-এ করেছিল, সো আমি যদি এই ডেটটা দেখি, একটা বার বলেন আমি কি এই পার্টের, এই রেসিপির কোনো ভ্যালু দিব? 5 বছর আগের পোস্ট। সো যদি এটা না থাকতো তাহলে আমি মনে করতাম কি রিসেন্টলি দিয়েছে। জি হ্যাঁ, দিবে তখন ওই যে না ডেট থাকবে, এখানে তো নাম চেঞ্জ হবে, হ্যাঁ তো ধর উনি যদি কালকে কোনো পোস্ট করে তাহলে এখানে 31 হয়ে যাবে হয়তো বা, যদি 31 থাকে, নাহলে এখানে 6 হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে, এই। সো কথা হচ্ছে এই ডোমেইন হোস্টিং ওয়েবসাইট কোথা থেকে কিনবো? খুবই সিম্পল ইন্টারফেস এবং কমের ভিতরে যদি ডোমেইন হোস্টিং কিনতে চান, এই জন্য ওয়ান অফ দ্য বেস্ট ওয়েবসাইট হচ্ছে নেমচিপ। এখানে আমরা কম প্রাইসে ডোমেইন এবং হোস্টিং কিনতে পারি। সো namecheap.com-এ যাওয়ার পর আমাদের যেটা করতে হবে, সর্বপ্রথমে সাইন আপ করতে হবে। সাইন আপের জন্য জাস্ট আপনার নাম, মেইল অ্যান্ড পাসওয়ার্ডস, দ্যাটস ইট। দেন আপনাকে আলটিমেটলি এই পেজটাতে আসতে হবে যেখানে লেখা থাকবে রেজিস্টার এ ডোমেইন নেম টু স্টার্ট, অথবা এই ডোমেইনসে গিয়ে ডোমেইন নেম সার্চ, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আমরা যেই নামে ডোমেইনটা কিনতে চাচ্ছি এটা লিখে সার্চ করব। কথার কথা, আমি amazon.com কিনতে চাচ্ছি, আমি জানি না অ্যাভেলেবেল কিনা, সার্চ করি। যদি এটা অ্যাভেলেবেল থাকে আমাকে এখানে শো করবে যে দিস ইজ অ্যাভেলেবেল, এবং ডান পাশে আমাকে প্রাইসটা শো করবে। সো কি বলছে, amazon.com নাই, অ্যাভেলেবেল না, এখানে কি মেক অ্যান অফার। যদি নিচে যাই দেখব .com ব্যতীত আরও অনেক এক্সটেনশনস এখানে আছে, সাচ অ্যাজ XYZ, INC, মি, ফিট, IO এক্সেট্রা। অ্যামাজন এগুলাকেও কিনে রেখেছে, কারণ হ্যাঁ, কারণ amazon.design, লেটস সে আমি যদি amazon.design ওয়েবসাইটটা নেই, তাহলে আমি সেখানে সকল প্রকার ডিজাইন রিলেটেড আইটেম সেল করতে পারবো। সবাই কি মনে করবে এটা অ্যামাজনের ওয়েবসাইট, কোন স্ক্যাম হলে দোষকার অ্যামাজনের। সো ওরা চায় নাই, অনেকগুলো কিনে রেখেছে, অনেক, ঠিক আছে, আরও আছে এগুলো কিনে রেখেছে। সো ধরেন এখানে আমরা একটা ডোমেইন সার্চ করে যেটা আমরা জানি আমরা পাবো। সো এখানে আমরা দিলাম BACDM2513,
এই নামটা লিখে সার্চ করি, কি বলছে দেখেন তো, .com কি আছে, অ্যাভেলেবেল, প্রাইস কত, $11.28, এবং রিটেলে এটার প্রাইস পড়ে $14.98, একটু কমে আছে তাই না? হ্যাঁ, $11.28 1 বছরের জন্য। হুম, অবশ্যই কম। ধরেন আমি একটা নাম লিখে সার্চ করি, একটা মিনিট দেখি এই নামটা অ্যাভেলেবেল কিনা। ইন দ্য মিন টাইম যদি একটু নিচে যাই, দেখেন এই নামের সাথে, সাথী নামের সাথে IT.com অ্যাভেলেবেল আছে, এটার প্রাইস কত, $5। সাথী .inc-র প্রাইস কত, $998, কম না? না না না, এটা জায়গা কিনছেন না তো, শুধু নাম। হোস্টিং কেনার সময় আপনাকে শো করবে, এটা একটু সময় নিচ্ছে, বাট দেখেন আপনি বলেছেন না $11, এখানে অলমোস্ট $1000 আছে, আবার $3 আছে, আবার $2 আছে। এটা ডিপেন্ড করতেছে এটা আপনার এই যে এক্সটেনশনটা এটার উপরে, ঠিক আছে, এটার উপরে ডিপেন্ড করবে। সো আমরা একটু আগের নামে চলে যাই আমাদের। লেটস সে আমরা হচ্ছে এই নামের backdm2513.com ডোমেইনটা কিনতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাকে প্রাইস দেখালো, আমার অ্যাকাউন্ট আছে, আমি এখান থেকে ক্লিক করব অ্যাড টু কার্ট, কার্টে চলে আসলো। এখন দেখেন ডোমেইন যখন নিচ্ছেন বা ওয়েবসাইট নিচ্ছেন, আপনাকে তিনটে জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে আপনার ডোমেইন কিনতে হবে, একটা হোস্টিং কিনতে হবে, এবং ওই যে HTTPS দেখেছিলাম না, ওই SSL সার্টিফিকেটটা আপনাকে কিনে নিতে হবে, এই সিকিউরিটিটাও কিনতে হয়, ঠিক আছে। সো আমি ডোমেইনটাকে কেনার পর দেখেন আমার কাছে এখানে অনেকগুলো অপশন চলে আসলো, যেটার ভিতরে কি SSL আছে না, SSLও কত ডলার, $6 পার ইয়ার। সো আমি এটাকেও কার্টে অ্যাড করে নিলাম। এই সিকিউরিটির অনেক লেভেল আছে, ঠিক আছে, একদম বেসিকটা হচ্ছে $6, এটা $117-18 পর্যন্ত আছে পার ইয়ার। যত অ্যামাউন্ট বাড়ছে তত সিকিউরিটির লেয়ারটা স্ট্রং হচ্ছে। সো আমি এখানে কি নিয়ে নিলাম, একটা ডোমেইন এবং একটা SSL নিয়েছি, বাকি আছে কি আমার হোস্টিংটা। হোস্টিং নেওয়ার জন্য আমি এখান থেকে হোস্টিংয়ে চলে যাব, এবং এখান থেকে আমরা শেয়ার হোস্টিংটা নেব, ওয়ার্ডপ্রেস হোস্টিং, রিসেলার, VPS, ডেডিকেটেড, মাইগ্রেট টু নেমচিপ বাদে বাকি যেগুলো ডিফারেন্ট টাইপস অফ হোস্টিং ফর ডিফারেন্ট বিজনেসেস। কিছু আছে অনেক পাওয়ারফুল, অনেক ফাস্ট, অনেক স্ট্রং, কিছু আছে একটু কম দামের ভিতরে রিলেটিভলি স্লো। যেমন আমরা ইন্টারনেট ইউজ করি তাই না, শেয়ার্ড আইপি নাম শুনি, জানি যে আমরা শেয়ার্ড আইপি ইউজ করি। শেয়ার্ড আইপি হচ্ছে একটা আইপি থেকে আমরা 100 জন ইউজ করব। যদি কোনো একজন এখানে কোনো একটা ধরেন মিস ইউজ করে, সেই ক্ষেত্রে আমার আইপিতেও বা আমার ইয়াতেও অ্যাকাউন্টসগুলোতে ইস্যু আসবে। যখন আমরা ফাইবারে কাজ করি, আমরা চেষ্টা করি যেন আমরা একটা রিয়েল আইপি নিয়ে নিই, রিয়েল আইপি একজনের জন্য একটা আইপি। ওইরকমই হোস্টিংয়েও শেয়ার্ড হোস্টিং আছে, যেখানে আমি একটা সার্ভার স্পেস অনেকের সাথে শেয়ার করব। সেই ক্ষেত্রে অবভিয়াসলি ডেটা, অনেকের ডেটাই আসবে যাবে, সো আমার ডেটাগুলো ট্রান্সফার একটু স্লো হবে, অনেক বেশি স্লো হবে না, রিলেটিভলি স্লো হবে। আবার যদি আমি চলে যাই ডেডিকেটেড বা VPS হোস্টিং, সেই ক্ষেত্রে আমাকে আলাদা একটা স্পেস দেওয়া হবে রিয়েল আইপির মতো, যেখানে শুধুমাত্র আমার ডেটা ট্রান্সফার হবে। সো ওইটা আরেকটু ফাস্ট হবে, বাট একটু এক্সপেন্সিভ পড়বে। যেখানে শেয়ার্ড হোস্টিং আপনি বছরের জন্য পাবেন ধরেন 3-4 হাজার টাকায়, ওইখানে VPS হোস্টিং বা ডেডিকেটেড হোস্টিং আপনার মান্থলি পড়ে যেতে পারে 4-4.5 হাজার টাকা, ঠিক আছে। VPS হোস্টিং কারা নিচ্ছে, লেটস সে কথার কথা ব্যাংক তো আরও বেটার নিচ্ছে, ব্যাংক AWS নিচ্ছে। সো ধরেন বড় বড় কর্পোরেশন যারা চালাচ্ছেন, ওনারা বড় বড় ফার্মস, ওনারা VPS নিয়ে কাজ করেন, কারণ ওনাদের ডেটা ট্রান্সফার বা ভিজিটর অনেক বেশি হয়, সিকিউরিটি ওনাদের অনেক দরকার এই কারণে, ঠিক আছে। সো আমরা চলে যাব শেয়ার্ড হোস্টিংয়ে।
এই শেয়ার হোস্টিংয়ে আপনি 3টা প্যাকেজ পাবেন, স্টেলার, স্টেলার প্লাস এবং স্টেলার বিজনেস। 3 রকম বেনিফিটস, 3 রকম প্রাইজিং। একদম শুরু হচ্ছে স্টেলার, যেটা আপনাকে মান্থলি পে করতে হবে $2 করে। সো আপনি তার মান্থলি পে করবেন, আপনি পে করবেন ইয়ারলি। সো ইয়ারলি আপনার কস্টিং পড়বে $22.88, $23। সো আমি এখান থেকে চাইলে মান্থলি করে দিতে পারি। এই যে স্টেলারে মান্থলি দিলে পড়বে কয় ডলার? $4.88, যদি আমি মান্থলি নেই। বাট যদি আমি ইয়ারলি দেই আমার একটু কস্টিংটা অনেক কমে যায়, 59% সেভ হচ্ছে। স্টেলার প্লাসটা পপুলার, এই ক্ষেত্রে আমার পড়ে যাচ্ছে হচ্ছে $2.98 অথবা $34.88 পার ইয়ার। এক একটার অবশ্যই যেহেতু প্রাইস বাড়ছে সুবিধাও বাড়বে। যেরকম এখানে ধরেন আপনি 3টা ওয়েবসাইটকে একটা হোস্টিংয়ের আন্ডারে রান করতে পারবেন, তার মানে আপনি একটা স্পেসে 3টা বিজনেসকে রান করতে পারবেন। 3টা বিজনেসের প্রোডাক্ট হতে পারে, চেয়ার টেবিল হতে পারে, এগুলো রাখতে পারবেন। অবশ্যই যখন আপনি একটা স্পেসকে 3টার জন্য ইউজ করবেন, যখন 3টাতে আপনার কাস্টমার অনেক বেশি হবে, কি হবে, একটু ডিলে হবে না? ঠিক আছে। সো যখনই আমরা একটু কম প্রাইসের হোস্টিং নেই, আমরা আসলে ওইখানে মাল্টিপল বিজনেস রান করার চিন্তা করি না। নেক্সট হচ্ছে স্টেলার প্লাস, যেখানে আনলিমিটেড ওয়েবসাইটসকে আপনি অ্যাড করতে পারবেন। ঠিক আছে। সো যতগুলো আপনার ওয়েবসাইট আছে, যত ডোমেইন আপনি কিনবেন, সবগুলোকে আপনি একটা স্পেসেই ইউজ করতে পারবেন। দেন হচ্ছে আনলিমিটেড ওয়েবসাইট, এখানেও আছে স্টেলার বিজনেসে। সো এগুলো হচ্ছে এক একটা প্যাকেজের সিস্টেম। সো এখানে দেখেন প্রথমটাতে আপনাকে দিচ্ছে 20 GB SSD, দ্যাট মিন্স আপনার ডেটা দিচ্ছে কয় জিবি স্টোরেজ? 20 GB। SSD বলার রিজনটা হচ্ছে আমরা এখন জানি যে HDD বা হার্ড ডিস্ক ড্রাইভ থেকে সলিড স্টেট ড্রাইভ বা SSD অনেক বেটার ডাটা ট্রান্সফার করে, বা ডাটা ট্রান্সফার স্পিড অনেক বেশি। একটা হার্ড ডিস্ক আছে এরকম পিসি ওপেন করবেন এবং একটা SSD ওয়ালা পিসি ওপেন করবেন, দেখবেন SSD যে লাগানো পিসিটা ওটা অনেক আগে লোড হয়ে যাবে, বিকজ ওর ডাটা ট্রান্সফারও ফাস্ট করতে পারে। এই জন্য এটা উল্লেখ করা, নাহলে এটা কখনোই উল্লেখ করার দরকার ছিল না। ঠিক আছে। আরেকটাতে আপনাকে আনমিটার্ড দিচ্ছে, আরেকটাতে আপনাকে 50 GB দিচ্ছে। এখন বলবেন যে স্যার বেশি দাম যেটা ওটা 50 GB দিচ্ছে মাত্র কেন? বিকজ এক একটাতে আপনাকে এক এক ফ্যাসিলিটি দিচ্ছে। মার্কেটিংয়ের দিক থেকে এই যে 3টা প্যাকেজ দেওয়ার রিজনটা হচ্ছে যেন আপনি সবসময় মাঝখানেরটাকে চুজ করেন। যেমন আমরা যখন ফাইবারে প্রাইসিংটা সেট করি বা প্যাকেজ সেট করি, 3টা প্যাকেজই দেওয়া যায়, বেসিক, স্ট্যান্ডার্ড এবং প্রিমিয়াম। আমরা এমনভাবে সাজাই প্যাকেজিংগুলা যেন বেসিকটা খুব কম মনে হয়, প্রিমিয়ামটা খুব বেশি মনে হয়, ভ্যালু ফর মানি যেন অলওয়েজ মিডলটা থাকে। তো এই ক্ষেত্রে কি দেখেন আপনার কাছে মনে হচ্ছে না এইটা ভ্যালু ফর মানি? $3 মানে মান্থলি $3, কিন্তু এখানে তো আনমিটার্ড SSD, অটো ব্যাকআপস এক্সেট্রা, এখানেও কিন্তু একই আছে। দেখেন এখানে আরেকটু বেশি আছে, ক্লাউড স্টোরেজ দিবে আপনাকে। সো আমরা আসলে যখন ইনিশিয়ালি স্টার্ট করছি আমরা প্রিফার করি যে আপনারা এই স্টেলার প্লাসটা ইউজ করেন, কারণ এখানে আপনাকে যথেষ্ট ফিচার্স প্রোভাইড করছে। ওকে, স্টেলার নিলে অনেক কম পড়ে যাচ্ছে, সো জাস্ট $10, 1000 টাকা এদিক ওদিক হবে। সো বেটার অফ পপুলারটা নাও। থেকে গেট স্টার্টেড দিব। তো দেখেন এখানে কিন্তু অলরেডি আমার একটা ডোমেইন এবং একটা SSL কেনা আছে। সো আমি এখন এখানে এসে হোস্টিংয়ে ক্লিক করার পর আমাকে জিজ্ঞেস করবে যে আমি যে হোস্টিংটা নিলাম, যে স্পেসটা কিনলাম, ওটা কার সাথে কানেক্ট করতে চাচ্ছি, নতুন ডোমেইন নাকি অলরেডি আছে এরকম ডোমেইন। সো আমাদের কাছে থাকলে আমরা তো এখানে দিব এক্সিস্টিং ডোমেইন আছে ওখানে করব, যদি না থাকে তাহলে দিব নিউ ডোমেইন নেম। নিউ ডোমেইন নেম যদি হয় আমাদেরকে জিজ্ঞেস করবে যে কার্টে যেটা আছে নাকি আমি আবার থেকে কিনতে চাচ্ছি। সো আমরা তো একটা কিনে নিয়েছি, সো এটাই থাকবে। দেন এখানে জাস্ট আমাদেরকে বলবে বিলিং সাইকেলটা কত দিনের? 1 বছরের জন্য, মানে 1 বছর পর পর আমাকে রিনিউ করতে হবে, এবং ওরা একটা ছোট্ট একটা চার্জ নেবে এটার জন্য। কত? 0.20 সেন্ট, মানে 20 পয়সা আপনার থেকে চার্জ নেবে। তো এই পর্যন্ত আপনার প্রাইসিং কত হলো সব মিলায়? $41.06। এখান থেকে আমি অ্যাড টু কার্ট এখানে ক্লিক করলাম। সো দেখেন আমার ডোমেইন রেজিস্ট্রেশন
$14 ছিল, আমাকে ডিসকাউন্ট দিয়ে কত ডলার দিয়েছে? $5। ডোমেন প্রাইভেসি এটা অলওয়েজ ফ্রি থাকবে। স্টেলার প্লাস আমি সাবস্ক্রিপশন নিয়েছি 1 বছরের জন্য, কত? $34। এবং পজিটিভ এসএসএল নিয়েছি কয় ডলার? $6। এখন এখানে দেখেন 1 ইয়ার সবগুলোর নিচে কি একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে না? সো আমি এখানে ক্লিক করি, দেখেন এটা আমি 1 বছর না, আমি চাইলে 10 বছরের জন্য একবারে কিনে নিতে পারি। হোস্টিং আমি ম্যাক্সিমাম 2 বছর একসাথে কিনতে পারবো এবং পজিটিভ এসএসএল 5 বছরের জন্য একবারে নিতে পারবো। ঠিক আছে? সো এরকম না যে এক বছরের জন্যই কিনবেন, আপনি চাইলে বাড়ায়ও নিতে পারেন। সো ওইখানে আমার প্রাইস ছিল কত? $40 বা $46 সামথিং, এখন চলে আসছে কত? $226। সো অবভিয়াসলি যেহেতু আমি কিনছি, প্লাস এখানে আমাকে কিছু অফারও প্রোভাইড করছে। সো আমি এগুলো সব 1 বছরের জন্য রেখে দিই। সো আমার প্রাইসিংটা নেমে চলে আসলো 52.35 প্রাইসিং মানে কোথাও একটু বেড়েছে, হ্যাঁ, দাম মানে একটু বেড়েছে, আগে এত দাম ছিল না। হ্যাঁ, আগে কথার কথা আগে হচ্ছে আরও কমে কেনা যেত, ধরেন 37 সামথিংয়ে কেনা যেত। ওকে, সো এই হচ্ছে আমার ওয়েবসাইটটাকে লাইভ করার জন্য যা যা কিনতে হবে। সব কিছু ডান, আমি জাস্ট কনফার্ম অর্ডার করে দিব। আমার যদি অ্যাকাউন্টে লগ ইন থাকে, লগ ইন থাকতে বলবে, অথবা নতুন অ্যাকাউন্ট ওপেন করতে বলবে ইউজার, পাসওয়ার্ড, ফার্স্ট, লাস্ট অ্যান্ড ইমেল অ্যাড্রেস দিয়ে। এটা আমি লগ ইন করার পর জাস্ট আমার কার্ড নাম্বার দিয়ে ওদেরকে পে করে দিলেই এটা 24 আওয়ার্সের ভিতরে আপনার অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, মেলে দিবে। এক্ষেত্রে আপনাকে একটা সি প্যানেল, আপনাকে তো একটা ড্যাশবোর্ড প্রোভাইড করবেই নেমচিপ, বাট আপনার ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেস নন সিএমএস বা সিএমএস ইনস্টল করার জন্য একটা সি প্যানেল দিবে, কন্ট্রোল প্যানেল দিবে। সেখানে গিয়ে আমরা মূলত ওয়েবসাইটের জন্য ওয়ার্ডপ্রেসটাকে বা যে মেথডে ওয়েবসাইট বিল্ড করব সেই টুলটাকে ইনস্টল করে থাকি। বুঝতে পেরেছি? ঠিক আছে, কনসেপ্টটা ক্লিয়ার? সোজা কথা, ডোমেইন হোস্টিং কিনতে হবে, কেনার জন্য যাইতে হবে কোথায়? যে ডোমেইন হোস্টিং দেয়। কে দেয়? নেমচিপ দিচ্ছে, আর অনেক দিচ্ছে। নেমচিপে আসবো, সার্চ করব যে ওই নামে পাওয়া যায় কিনা, পাওয়া গেলে সেটার প্রাইসিং দেখবো, আমার বাজেট দেখবো, মিলে গেলে ডোমেইন কিনবো। হোস্টিংগার এগুলো প্রাইস বাড়তে পারে, এক এক রকম এক এক প্রাইস। হ্যাঁ, জি, হ্যাঁ দিতে পারে। ঠিক আছে, কিছু জায়গায় ডিসকাউন্টে কম দিতে পারে, কিছু জায়গায় বেশি দিতে পারে, ডিপেন্ড করবে। যেরকম আমাদের যে জেনেক্স ক্লাউড, ভিডিও কলিং আইটির জেনেক্স ক্লাউড, যেটা ওইখানে যদি গিয়ে বলি ভাই আমার ডোমেইন লাগবে, ফ্রি। যে ডোমেইন হয়তো বাইরে কিনতে গেলে $20, $50, $100 লাগতেই পারে। আর আমি যদি বলি যে আমার ক্লাস পারপাস লাগবে, বা আমরা এমপ্লয়ারে যদি বলি ভাই এই পারপাস লাগবে, আমাদের জন্য ফ্রি। কারণ কি, ওনাদের ওই সার্ভারটা আছে যেখানে ওনারা ডোমেইনস বের করতে পারবে। প্রাইসিং কারা সেট করবে? যারা প্রোভাইড করছেন। আমি তো সেট করতে পারবো না। এরকম ধরে নেন কি স্যার, বাংলাদেশের মার্কেটের মতো একটা টি শার্ট যদি বসুন্ধরা যান 1000, যদি ঢাকা কলেজের উল্টা পাশে যান 50 টাকা। ঠিক আছে, এরকম হিসাব না, এরকম হয়, এরকম মিলে অনেক দেখছি। ঠিক আছে, হ্যাঁ, কেন? কারণ আমরা ওইখানে যদি একটু ছিঁড়া পাই, বলতে পারবো ভাই এখানে তো ইস্যু আছে। 50 টাকা শার্ট কেনা যদি যায় ছিঁড়ার জন্য, ঝাড়িও শুনতে পারি, বা পরা যে শার্ট ওটাও ছিঁড়ে ফেলতে পারে, কে জানে। সো যেখান থেকেই নেই, কোয়ালিটি একটু প্রাইস বেশি হলো, কোয়ালিটি নেওয়া ভালো। ঠিক আছে, ওকে। সো আমরা হচ্ছে এখন তো আর এই $52 আমরা সবাই স্পেন্ড করবো না, তাই না? বাট স্টিল আমাদের তো প্র্যাকটিস করতে হবে। সো ফ্রিতে যদি আমরা ওয়েবসাইট বিল্ড করতে চাই, ফ্রিতে যদি আমাদের ওয়েবসাইট বিল্ড করতে হয়, সেই ক্ষেত্রে আমরা একটা ওয়েব টুল ইউজ করতে পারি, নাম হচ্ছে Pantheon.io। এই Pantheon.io বেসিক্যালি হচ্ছে একটা ওয়েবসাইট বিল্ডিংয়ের জন্য ডেভেলপমেন্ট টুল বা ওয়েবসাইট, যেখানে আমরা ফ্রিতে একটা ওয়েবসাইটকে ডেভেলপ, ডিজাইন, কনস্ট্রাক্ট করতে পারি। ঠিক আছে, সো Pantheon.io-তে আমরা চলে যাব। যাওয়ার পর এখানে আমাদের লগ ইন করতে হবে। সো আমি বলি স্যার, যেখানে হলুদ কমলা কালারে দেখাচ্ছে গেট স্টার্টেড, কাইন্ডলি এখানে ক্লিক করেন না, করলে অনেক স্টেপস, অনেক কাহিনী হবে। এর থেকে ভালো এই যে এখানে একটা ছোট্ট হিউম্যান আইকন দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন।
করার পর কন্টিনিউ, আপনার জিমেল লগ ইন করা, কন্টিনিউ উইথ গুগল দিবেন। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমার এটাতে তো করা নেই, 1 মিনিট। সো আমাদের যা ইনফরমেশন নেওয়ার গুগল এমনিতে নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পর আমাদের হচ্ছে আমাদের এই ওয়ার্ক স্পেসটা ওপেন করবে। সো নর্মালি যেটা হবে, আপনারা যখন হোমে আসবেন এখানে দেখবেন লেখা আছে সাইটস 0 আউট অফ 2। আমার এখানে একটা আছে, হ্যাঁ আমি এটাকে একটু রিমুভ করে দিই, তাহলে আপনাদের বুঝতে আগে সুবিধা হবে। সো আপনারা যখন এই যে হোমে আসবেন, আমারটা ডিলিট হচ্ছে, এখানে আপনাকে দেখাবে 0 আউট অফ 2। দ্যাট মিনস আমি এই pantheon.io-তে ফ্রিতে 2টা ডিফারেন্ট ওয়েবসাইট বিল্ড করতে পারবো। ঠিক আছে। সো এটার জন্য সর্বপ্রথমে আমরা যেটা করব, যদি আমাদের সাইটস থাকে তাহলে তো ওকে, আর যেহেতু নতুন করে ওপেন করবেন এখানে থাকবে না, এটাই স্বাভাবিক। এখান থেকে চলে যাবেন ক্রিয়েট নিউ সাইট, অথবা সাইটসে ক্লিক করবেন, এখান থেকে সাইট লিস্ট দিতে পারেন দেখার জন্য, অথবা ক্রিয়েট নিউ সাইট এখানে ক্লিক করবেন। তো স্যার কাইন্ডলি এই যে প্রসেসটা, এখন যে আমি প্রসেসটা করব, যদি আপনাকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়, ওয়েবসাইটকে যদি অ্যাক্টিভ করতে হয়, এই প্রসেসটাকে এক্স্যাক্টলি ফলো করতে হবে। ঠিক আছে। সো এখনের মতো এই স্টেপসগুলোকে এক্স্যাক্টলি ফলো করেন, যদি মিস হয় তাহলে কিন্তু একটু প্রবলেম হয়ে যাবে ওয়েবসাইট বিল্ডিংয়ের ক্ষেত্রে। সো এখান থেকে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করবেন, করার পর এখানে 3টা অপশন আছে, আপনি দিবেন হচ্ছে ওয়ার্ডপ্রেস, বিকজ আমরা সিএমএস ওয়েবসাইট বিল্ড করতে চাচ্ছি। সো আমরা একটাবার সার্চ করে দেখতে পারি ওয়ার্ডপ্রেস কি আসলেই সিএমএস কিনা। কি লেখা দেখেন তো, WordPress is a web content management system। তার মানে কি CMS, তাহলে কি আমরা শিওর যেটা CMS এর একটা ওয়েবসাইট। সো এখান থেকে চলে যাব, আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব, করার পর এখানে আপনাকে আপনার সাইটের নাম দিতে হবে, মানে একটা ডোমেইন নেম দিতে হবে। যেহেতু আমরা প্যান্থিয়নের আন্ডারে কাজ করছি, সো প্যান্থিয়নের যেরকম ইউআরএল আছে ওই ইউআরএল এর স্ট্রাকচারটা আমাকে ইউজ করতে হবে। যেরকম ডেভ বা ডেভেলপমেন্ট ড্যাশ আমাদের সাইটের যে নামটা আমরা দিব সেটা, তারপর ড্যাশ দিয়ে থাকবে হচ্ছে pantheon.io। এখানে আমরা দেই ধরেন BACDM2513। দেখেন এখানে কি চলে আসছে না, dev dash back dm2513। তাহলে কি এটা হবে আমাদের ইউআরএল বা ওয়েবসাইটের অ্যাড্রেস। দেন আপনি এখান থেকে দিবেন চুজ এ রিজন ফর সাইট, আপনি দিবেন ইউএসএ, দেওয়ার পর এখান থেকে দিবেন কন্টিনিউ। না এমনি অ্যাক্টিভ হয়ে যাবে। এখানে বাংলাদেশ নাই, ঠিক আছে। এখানে ইউএস, ইউকে, ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া আর কানাডা, এই কয়েকটা। বাংলাদেশের সার্ভারকে গোনায় ধরে না। দুঃখজনক হলেও সত্যি, কারণ আমরা যে ওয়েবসাইটগুলো লোড স্পিড দেখতে পাই আমাদের নেট কানেকশনের জন্য, এগুলো ওদের এখানে আরও দ্রুত লোড হয়। ঠিক আছে। আমরা যখন কোনো কিছু টেস্ট করি যে আমাদের ওয়েবসাইট কত ফাস্ট, এখানে যদি ফাস্ট হয় তার মানে ওইখানে সুপার ফাস্ট, আর এখানে যদি স্লো হয় মানে ওইখানে শেষ। ওকে, কারণ ওনাদের সার্ভার্সগুলো খুবই, ওনাদের নেটগুলো খুবই ফাস্ট।
আমরা তো আস্তে আস্তে ডেভেলপ করছি, একটু পিছিয়ে আছি বাট ডেভেলপ হচ্ছে। আগে ছিল জি, 2G, 3G, 4, 5, এখন কি 6G চলে নাকি? 6G চলে? 4G ঠিক মতো চলে কিনা আগে দেখেন না। 4G চলে ঠিক মতো? তাহলে এত আড্ডা মারার কারণ হচ্ছে কি, এটা লোড নিতে সময় লাগবে, ঠিক আছে? সো এই সিএমএসটা যখন লোড হবে তারপর আমি কোনো কাজ করতে পারবো। ভেঙে ফেলেন, একটু পরে আমি গিয়ে দেখছি। হ্যাঁ, আজকে হয়তো বা মাথার একটু ভারী হয়ে যেতে পারে আপনাদের, ঠিক আছে? ওয়েবসাইট নিয়ে কাজ করছেন, বাসায় গিয়ে যখন 2-4 বার করবেন ওয়েবসাইটটা, তখন দেখবেন আসলে মজা লাগবে। কারণ একটা ওয়েবসাইট দাঁড়া করানো মানে হচ্ছে এক পেজের জন্য ন্যূনতম $80 মার্কেট প্লেসে, ফাইবার মার্কেট প্লেসে একটা পেজ তৈরি করার জন্য 3-4টা সেকশন দিয়ে মিনিমাম $80। ফাইবার আপনাকে এটির নিচে নামতে দিবে না, ঠিক আছে? সো যদি একটা পুরো ওয়েবসাইট বিল্ড করতে পারেন তো $400 to $500 ইন দ্য পকেট ইজিলি। ওকে, যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি, ডিপেন্ড করবে যে আপনাকে আসলে কতটুকু কাজ দিয়েছে আর আপনি কতটুকু পারদর্শী কাজে। আমরা যখন একটা ওয়েবসাইট নিয়ে কাজ করে দেখা যায় আমরা বলি 15 days লাগবে, তখন দেখা যায় আমরা 2-3 জন নিয়ে কাজ করছি। আবার অনেক ওয়েবসাইট এরকম আছে যেটার জন্য 1 week লাগবে একজন ব্যক্তি দিয়ে। সো ডিজাইনটা বা ইউজার ইন্টারফেসটা কীরকম হবে, এক্সপিরিয়েন্স কীরকম হবে, এটার উপর ডিপেন্ড করবে। যেরকম একটা ই-কমার্স ওয়েবসাইট বিল্ড করতে একটু টাইম বেশি লাগে, কারণ এখানে আপনাকে অনেকগুলো প্রোডাক্টস বসাতে হয়। সার্ভিসের জন্য একটু ইজি হয় বিকজ কন্টেন্ট হয়তো বা ওনারা প্রোভাইড করে দেন, ঠিক আছে? এই আসলে এটা আমার এই মেইলের প্রবলেম যে এত টাইম নিচ্ছে, ইউজুয়ালি এত টাইম নিবে না, খুব কম টাইমই নেয় আর কি। যেগুলো আমরা কিনে নিচ্ছি 1 year এর জন্য, 1 year পরে রিনিউ যদি আমি না করি তখন কি হবে? আল্লাহ হাফেজ, উদাও। আমি যদি পরে কিনতে চাই এটা কি? এখন আপনি যখন একটা ডোমেইন এক্সপায়ার্ড হয়ে যাচ্ছে, সেই সময় আপনাকে কিছু গ্রেস পিরিয়ড বা কিছু টাইম দেওয়া হয় যে আপনি এটাকে কিনেন, আপনাকে অনেকবার মেইল করা হবে। সো 15 days একটা গ্রেস পিরিয়ড, এরপরও যদি না হয় এরপরও আরও কিছু টাইম দেয়। সো ওই ক্ষেত্রে যখন ডোমেনটা কিনতে যাবেন, ডোমেনের প্রাইস অনেক বেড়ে যায়, তখন আপনাকে ওই দাম দিয়ে ওনার থেকে কিনতে হবে, না হলে এটা মার্কেটে চলে আসবে ফ্রি। সো আমি চাইলেই আমি আপনার ডোমেনটা কিনতে পারবো, বাট আমার একটু প্রাইসটা বেশি যাবে বিকজ আপনার হোস্টিং হয়তো বা রিমুভ হয়ে গেছে, বাট আপনার ডোমেনের একটা অথরিটি আছে। আপনি যে এসইও করেছেন ওই ডোমেনের একটা অথরিটি আছে। সো ওই অথরিটি কিন্তু থেকে যাচ্ছে, ওই লিঙ্কসগুলো যেখানে যেখানে ইউজ হচ্ছে থেকে যাচ্ছে। সো সেখানে কিন্তু আমরা কাজ করতে পারবো আবার। সো এরকম অনেক কোম্পানি আছে যারা এক্সপায়ার্ড ডোমেইন সেল করে, মানে এক একটা ডোমেইন $500, $1000 পর্যন্ত চলে যায়। আমি তো কম বলেছি, এমনও ডোমেইন আছে আপনি দেখবেন 26, 27, $50,000 পর্যন্ত যায়। এখন যদি আপনাকে বলা হয় অ্যামাজন, ধরেন একটা বড় বিজনেসম্যান বলা হলো যে ভাই আমি হচ্ছে Amazon.com-টা সেল করবো, আপনি আমাকে $1 billion দেবেন, সে কি সেল করবে না? বা সে কি বাই করবে না? করবে। এরকম নামের উপর ডিপেন্ড করবে, অনেক নাম আছে। এটাও একটা বিজনেস, ডোমেন কিনে রাখা, একটা পপুলার ডোমেন রিসার্চ করে কিনে রাখা, তারপর ওটা যখন যার লাগবে, ধরেন আপনি $10 দিয়ে কিনেছেন, 3 বছর আপনি সেটাকে একটু লালন পালন করলেন, এবার আপনি ওটাকে চাইলে $200, $250, $300 সেল করতে পারবেন। অনেক টাকা, আপনার ওইদিকে যাওয়া লাগবে না, আপনার এদিকে থাকেন। আচ্ছা, সো হয়ে যাওয়ার পর আমরা এখানে একটা অপশন আসবে ভিজিট ইউর প্যান্থিয়ন সাইট ড্যাশবোর্ড। সো এখানে ক্লিক করব। সো আমাদেরকে জাস্ট আমাদের প্যান্থিয়নের ড্যাশবোর্ড এখন নিয়ে যাবে। এখান থেকে আমরা যেটা করব, সাইট অ্যাডমিন, প্রথমত সাইট অ্যাডমিন এখানে ক্লিক করবে। সো আপনাকে বলবে দিস ওয়েবসাইট ইজ হোস্টেড ইন এ স্যান্ডবক্স এনভায়রনমেন্ট ইন প্যান্থিয়ন এক্সেট্রা। সো এখানে বলে স্যান্ডবক্স আর টিপিক্যালি ইউজ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড টেস্টিং পারপাস। সো এটাকে জাস্ট কন্টিনিউ দিবেন, অনেক বেশি কিছু নাই। দেওয়ার পর এবার হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসের বাকি ইনস্টলেশনটা এখানে আপনাকে করতে হবে। সো এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করলাম ইংলিশ। দেন এখানে আমাকে আমার সাইট টাইটেল, ইউজার, পাসওয়ার্ড, ইমেল দিতে হবে।
সো সাইট টাইটেলটা হচ্ছে আমার ওয়েবসাইটের আমি কি টাইটেল দিতে চাচ্ছি, ধরেন বেস্ট ই কমার্স ওয়েবসাইট ইন বাংলাদেশ, এটা হচ্ছে আমার সাইটের টাইটেল। এই যে ইউজার এবং পাসওয়ার্ড আছে, এটা হচ্ছে মূলত আপনি যে আপনার ওয়েবসাইটকে কাস্টমাইজ করবেন, করার জন্য যেই ব্যাক এন্ডের অ্যাক্সেসটা এটা। আপনার ওয়েবসাইট তো যে কেউ অ্যাক্সেস করতে পারবে না বা আপনি দিবেনও না, তাই না? সো সেই ক্ষেত্রে একটা ইউনিক ইউজার এবং ইউনিক পাসওয়ার্ড আমরা প্রোভাইড করি। যেহেতু এটা আপনাদের প্র্যাকটিসের জন্য, আপনারা এখানে দিবেন অ্যাডমিন এবং পাসওয়ার্ডও দিবেন অ্যাডমিন। কোনো স্টাইলিশ কোনো কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট এখনের জন্য। যখন নিজের লাইভ ওয়েবসাইট নিয়ে বা রিয়েল ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, যত বড় যত ইউনিক পাসওয়ার্ড দিতে পারেন, ইটস আপ টু ইউ। যেহেতু আমি একটা উইক পাসওয়ার্ড দিয়েছি, এই জন্য আমাকে বলবে যে কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড। সো আমি এখান থেকে টিক দিয়ে দিব যে হ্যাঁ, এটা আমি আমার ইচ্ছায় উইক পাসওয়ার্ড ইউজ করছি। দেন এখান থেকে আমি ক্লিক করব ইয়োর ইমেল, দ্যাট মিনস আমার ইমেল অ্যাড্রেস প্রোভাইড করব। অবশ্যই একটা ওয়ার্কিং ইমেল প্রোভাইড করব, বিকজ যদি কোনো দিন এরকম হয় আমি কোনো কারণে আমার পাসওয়ার্ড ভুলে গেছি বা কোনো কারণে আমার ইউজার মনে নেই, সেই ক্ষেত্রে রিসেট করার জন্য এই মেলটা কিন্তু আমার লাগবে। নেক্সট হচ্ছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, দ্যাট মিনস আমি এটাকে অফ করব। রিজন হচ্ছে আমি চাই না গুগলের বা যে কোনো ক্রলার আমার ওয়েবসাইটে এসে আমার ভাঙ্গাচোরা ওয়েবসাইটের সে কোনো রিপোর্ট গুগলের কাছে দেখ বা যে কোনো সার্চ ইঞ্জিনের কাছে দেখ, বিকজ আমার ওয়েবসাইট কি এখন মাত্র শুরু হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন। অন করতে পারবো। ক্রলার যদি এসে দেখে আমার ওয়েবসাইটের কিছুই নাই, সে কি এই রিপোর্টটা কিন্তু পাঠাবে। তো গুগল ওইভাবেই ইন্ডেক্স করে ফেলবে আমাকে। সো আমরা চাচ্ছি না এখন গুগল আমাদেরকে ইন্ডেক্স করুক। বাট এইটা দিলেই যে আপনি ইন্ডেক্স করবে না এরকম না। ডিসকারেজ সার্চ ইঞ্জিনস ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটা আমাদের রিকোয়েস্ট। ইট ইজ আপ টু দ্য সার্চ ইঞ্জিন টু অনার দিস রিকোয়েস্ট। সার্চ ইঞ্জিনের উপর ডিপেন্ড করে আমি যে রিকোয়েস্টটা করেছি এটা সে রাখবে কি না, আর ইউজুয়ালি এটা সে রাখে, নাহলে তো অপশনটা দেওয়া হতো না। সো যা আছে তা, দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, এবার আমি এখানে ক্লিক করব লগ ইন। এই যে দেখেন ওয়ার্ডপ্রেসের একটা লগ ইনের ইন্টারফেস দেখা যাচ্ছে। এখানে আমি দিব অ্যাডমিন ইউজার অ্যান্ড অ্যাডমিন পাসওয়ার্ড। সো এখানে ইউআরএলটা একটু খেয়াল করেন। ইউজারনেমের এখানে কি স্যার যে পেজের নামটা হবে ওই পেজের নামটাই হবে? না, যেই অ্যাডমিন আমি দিয়েছি, যেই ইউজার আমি সেট করেছি এর আগে। সো এখানে একটাবার দেখেন, আপনি বারবার প্যান্থিয়নে এসে আপনাকে এটা ওপেন করা লাগবে না। আপনি যে কোনো জায়গায় বসে যে কোনো ব্রাউজারে গিয়ে যদি জাস্ট আপনার domain.com বা যে এই আপনার ডোমেন ইউআরএলটা দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লেখেন wp-login, তাহলে আপনাকে আপনার লগ ইন পেজে নিয়ে আসবে। ধরেন আমার ওয়ার্ডপ্রেসের লগ ইনের পেজে যেতে হবে। সো আমি চাইলে যে কোনো পেজ থেকে, যে কোনো ব্রাউজার থেকে, যে কোনো প্লেস থেকে লগ ইন করতে পারবো, প্যান্থিয়নে না ঢুকে। কারণ নর্মাল প্রসেসটা কি দেখলাম যে প্যান্থিয়নে যাইতে হবে, ড্যাশবোর্ডে যাইতে হবে, তারপর। বাট আমি চাচ্ছি না মেইল লগ ইন করো, প্যান্থিয়ন এই হ্যাসেল নিতে। জাস্ট আমি আমার ওয়েবসাইটে ড্যাশবোর্ডে যেতে চাই। সেই ক্ষেত্রে আপনার ইউআরএলটা এরকম হবে, আপনার যে ডোমেনটা আছে, ধরেন backdm2513.com আছে, .com বা এক্সটেনশনের পর একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে লিখতে হবে wp-admin। এখানে ইউআরএলটা আছে অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট, wp-login.php। তা আমি তখন পিএইচপি দেই নেই, দেখে আমাকে দেখাচ্ছে পেজ নট ফাউন্ড। সো আমাকে দিতে হবে যে পিএইচপি সহ দিতে হবে। ওকে, দেওয়ার পর লগ ইনে আসলো, দেন আমি এখান থেকে দেব লগ ইন। সো এখন যদি আমরা যে কেউ চাই আমার এই যে ওয়েবসাইটটা আছে দেখতে পাবো। আপনি সার্চ করেন, লেখেন, যে কেউ লেখেন একজন, DEV ড্যাশ BACDM
দিয়েছেন 2513 ডট প্যান্থিয়ন PANTHEONSITE.io ওকে প্রেস করেন। কোনো অপশন আসছে না? কি লেখা আসছে? বেস্ট স্যার 2513 পরে কি ডট হবে? দেখেন এটা কিন্তু এখন আমার হচ্ছে লাইভ ওয়েবসাইট, বাট জাস্ট ফর টেস্টিং পারপাস। ঠিক আছে, এটাতে আমি আমার বিজনেস রান করব না, অ্যাফিলিয়েট করব না, কোনো কিছুই না, জাস্ট প্র্যাকটিস করার জন্য বা টেস্ট করার জন্য যে আমি ওয়েবসাইট যে বিল্ড করছি, যে মেথডসগুলো আমি ইউজ করছি এগুলো আসলে ওকে হচ্ছে কিনা। ওকে, হ্যাঁ এটা তো কারণ এটা প্যান্থিয়নের না, সো প্যান্থিয়ন তো সিকিউরভাবেই রেখেছে, সো এটা তো সিকিউর থাকবে। এখন এই যে ব্যাকএন্ড আছে, হ্যাঁ, বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডটা আছে, এখানে বেশ কিছু ট্যাবস আছে যেগুলোর সাথে আমরা আজকে একটু পরিচয় হব। ফার্স্ট অফ অল দেখাচ্ছে আপনাকে ড্যাশবোর্ড। বেসিক্যালি এটা হচ্ছে আপনার হোম পেজ বলতে পারেন, ড্যাশবোর্ড বা ব্যাকএন্ডের হোম পেজ, যেখানে আপনি কি কি টুলস ইউজ করেছেন, কোনো আপডেটস আছে কি না, সব কিছু আপনার এখানে শো করবে। কেউ কমেন্ট যদি করে থাকে সেই কমেন্টসগুলো এখানে শো হবে। এই ড্যাশবোর্ড এবং হোম দুইটা একই জিনিস। আপডেটস হচ্ছে যদি আপনার ওয়ার্ডপ্রেস প্রতিনিয়ত আপডেট হয়, যদি নতুন কোনো আপডেট আসে আপনাকে এখানে জানাবে যে আপডেট আসছে, আপনি আপডেট করেননি। এবং আমার ওয়েবসাইটের প্রত্যেকটা জিনিসকে অবশ্যই নেসেসারি যেগুলো আছে এগুলোকে আপ টু ডেট থাকতে হবে। যেরকম এখানে বলছে কি এখন যে আমার 17টা আপডেট পেন্ডিং আছে, তাই না? তার মানে কি 17টা থিম হতে পারে বা এক্সেট্রা আরও অনেক কিছু হতে পারে বাকি আছে। নেক্সট হচ্ছে পোস্ট। আমরা যখন কোনো একটা ব্লগ দেখি, যখন আমরা কোনো ব্লগ পড়ি, এই ব্লগগুলোকে মূলত বলা হচ্ছে পোস্ট। সো দেখেন আমাদের ওয়েবসাইটে একটা পোস্ট করা আছে, হ্যাঁ, এই দেখেন পোস্টে গেলাম, একটা পোস্ট অলরেডি করা আছে, কি নাম? হ্যালো ওয়ার্ল্ড। ওয়েবসাইটে গিয়ে দেখি কি হ্যালো ওয়ার্ল্ড আছে না, সেখানে মাউস নিয়ে গেলে কি ক্লিক করা যায়? এগুলোকে কি টাইপ অফ লিঙ্ক বলা হয়? ডু ফলো লিঙ্কস। এখানে ক্লিক করলাম, কোথায় নিয়ে গেল? আমাদের ওয়েবসাইটের পোস্টে এগুলোকে কি বলা হয়? ইন্টারনাল লিঙ্কস। তাহলে ইন টোটাল কি বলতে পারে? এটা হচ্ছে একটা ইন্টারনাল ডু ফলো লিঙ্ক। ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, দিস ইজ ইউর ফার্স্ট পোস্ট, অ্যাড ইট অর ডিলিট ইট দেন স্টার্ট রাইটিং। তাহলে এটা কি আমাদের একটা পোস্ট। এখানে আমরা যে বিভিন্ন ব্লগস তৈরি করি, দেখবেন একটু কনফিউজিং হতে পারে, সেটা হচ্ছে পোস্ট অ্যান্ড পেজেস। কারণ যখন আপনি এখানে আসছেন, এটা পোস্ট না পেজ বোঝা যায়? এখানে আপনি কি বলতে পারবেন এটা পোস্ট নাকি পেজ? রিজন হচ্ছে আমি যদি একটা পেজেও একটা কন্টেন্ট লিখি, ওটাও তো একটা পোস্ট। সো এটাকে আইডেন্টিফাই করার ওয়েটা হচ্ছে কি, আপনি যখন একটা খাতায় লিখেন, কিছু খাতার ভিতরে কিছু লিখছেন, ওটা কি পোস্ট। তার মানে আপনি একটা পেজের ভিতরে অনেক রকমের কন্টেন্ট রাখতে পারবেন, রাইট? বাট আপনি একটা কন্টেন্ট বা একটা টপিকে লিখছেন, ওটার ভিতরে কি আর 10টা টপিক বসাতে পারবেন?
কথা বুঝতে পারেনি মনে হয় না? একটা পেজ, নর্মাল পেজ, ওই পেজে আপনি তো অনেকগুলো কন্টেন্ট, ধরেন 3টা গদ্য লিখতে 3টা পদ্য লিখতে পারবেন, তাই না? একটা পদ্যর ভিতরে কি আরও 2টা পদ্য ঢুকাতে পারবেন? বা ওইটার ভিতরে কি পেজ ঢুকানো সম্ভব? সো পেজ আলাদা, যেখানে আমি অনেকগুলা পোস্ট রাখতে পারবো, আর পোস্ট ইন্ডিভিজুয়ালি এক একটা পোস্ট, ঠিক আছে? সো একটু কনফিউশন হয়ে যায় যে স্যার আমি পেজে কি পোস্ট লিখবো, পোস্টে কি পোস্ট লিখবো, না পোস্ট পেজ, এটা কনফিউশন লাগে। সো পোস্টে মূলত আমরা আমাদের কন্টেন্টসগুলোকে রাখি, পেজে ওই কন্টেন্টসগুলোকে সামারাইজ করে বা এগুলোকে ডিজাইন করে সবগুলোকে একত্রিত রাখতে পারি। পোস্টের ক্ষেত্রে আমরা অনেকগুলো অপশন পাবো, যে অল পোস্ট, সব পোস্ট দেখার জন্য। নতুন কোনো পোস্ট অ্যাড করতে হলে এখান থেকে অ্যাড করতে পারবো। ক্যাটাগরি ওয়াইজ রাখতে পারবো, যেরকম ধরেন আমার ওয়েবসাইটে অনেক বিষয় নিয়ে আমি কথা বলি, কথার কথা ধরেন জুয়েলারি নিয়ে কথা বলছি, ক্লথিং নিয়ে কথা বলছি, বেবি প্রোডাক্ট নিয়ে কথা বলছি। সো এগুলো কি সব এক একটা ক্যাটাগরি ওয়াইজ না? এখন কেউ ধরেন গেল জুয়েলারিতে, এখন যদি বেবি প্রোডাক্টস পায়, বিষয়টা কীরকম না? অগোছালো, অর্গানাইজড হলো? ডিসঅর্গানাইজড ওয়ে। যদি আমি আমার ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে অর্গানাইজড ওয়েতে রাখতে চাই, সেক্ষেত্রে অবশ্যই আমাকে ক্যাটাগরিজ করতে হবে। এখন আমরা যে ওয়েবসাইটটা দেখবো, এটা মূলত হচ্ছে ব্লগ টাইপের ওয়েবসাইটের জন্য। ই কমার্স টাইপ ওয়েবসাইটে আরও অনেক ফাংশনালিটি আছে যেটা আমাদের এখন কোনো প্রয়োজন নাই, যেরকম আরও অনেক রকমের টুলস ইউজ করা, প্রোডাক্টের জন্য আলাদা পেজ তৈরি করা, এক্সেট্রা। সো এটা এখন আমাদের দরকার নেই। এসইওর প্রসেসটা একই থাকবে প্রত্যেক পেজের জন্য, বিকজ আমরা এসইও করব প্রত্যেক পেজের জন্য, রাইট? এক একটা পেজ করে এসইও করবো, আস্তে আস্তে করে আমার পুরো ওয়েবসাইটের কি মান বাড়বে। একটা গল্পের বইয়ে যদি 99টা গল্প খারাপ এবং একটা গল্প ভালো থাকে, ওটার কারণে কি অনেক সেল হয়? 100টা গল্প আছে, একটা ভালো, 99টাই খারাপ, আপনি কিনবেন একটা গল্পের জন্য? বাট 80টা ভালো, 20টা খারাপ, কিনবেন? তার মানে কি আমার যদি 80টা পেজের মেজরিটি, যদি আমরা 80টা পেজের যদি এসইও আমি ভালো করি, বাকি 20টা যদি আমার দুর্বলও থাকে, আমার ওয়েবসাইটটা গ্রোথে যাবে। বাট চেষ্টা করতে হবে যেন 100টাই করা যায়। নেক্সট হচ্ছে মিডিয়া। এই মিডিয়াতে মূলত আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যত প্রকারের ইমেজ, ভিডিওস, অডিও, লোগো, আইকনস ইউজ করি, এগুলোকে আমরা এখানে স্টোর করি, ওয়ান টাইপ অফ গ্যালারি। যেরকম আমাদের ফোন গ্যালারিতে কোনো ডকুমেন্ট থাকে নাকি শুধু ইমেজ, ভিডিও থাকে? গ্যালারিতে। স্টোরেজে থাকতে পারে ডকুমেন্ট, বাট গ্যালারিতে শুধুমাত্র ভিডিও অ্যান্ড ইমেজেস। এখানে একটা বেশি অডিও থাকবে যদি রাখতে চাই। আমি চাইলে এখান থেকে অগ্রিম মিডিয়াকে এনে রেখে দিতে পারবো, আপলোড করে রাখতে পারবো পরবর্তী ইউজের জন্য। এই যে এখানে আপলোড হয়ে গেল, এটা এখন কই আছে? আমার ওয়েবসাইটে। অথবা আমি যখন কোনো পোস্ট তৈরি করব, কোনো পেজ তৈরি করব, তখন যদি কোনো মিডিয়া আনতে চাই, ওইটা আমার এখানে শো করবে। আপনি হোয়াটসঅ্যাপে কোনো ইমেজ কেউ পাঠালো, ডাউনলোড করলেন, ক্যামেরাতে কোনো ছবি তুললেন, সব কোথায় থাকে? হোয়াটসঅ্যাপ থেকে কি ডিলিট হয়ে যায়? নাকি হোয়াটসঅ্যাপেও থাকতেছে, আপনার গ্যালারিতেও থাকতেছে, ঠিক আছে? সো এরকমই আপনার মোবাইলের গ্যালারির মতন এটাকে ধরে নেন। নেক্সট হচ্ছে পেজেস। পেজেসটা মূলত হচ্ছে এই যে আমরা দেখি কন্ট্যাক্ট আস, তারপর হচ্ছে অ্যাবাউট আস, অ্যাবাউট আওয়ার কোম্পানি, ব্লগস, এক্সেট্রা, যে ইন্ডিভিজুয়াল পেজেস দেখে যেখানে আমরা আরও রিলেটিভ কিছু কন্টেন্ট রাখতে পারি, সেটা হচ্ছে পেজেস। আমরা এই পেজেসগুলোকে তৈরি করতে পারবো। এখানে একটা পেজ অলরেডি তৈরি করা আছে, কি নাম? স্যাম্পল পেজ। সো ক্লিক করলে কি বলছে? This is an example page. It's different from a blog post because it will stay on one place and will show up in your site navigation. Navigation বলতে মেনুর কথা বোঝাচ্ছে। Most people start with an about page that introduces them to potential site visitors. It might say something like, "Hi there, I am a bike messenger by day, aspiring actor by night, and this is my website." কথার কথা একটা এক্সাম্পল পেজ দিয়েছে। পেজগুলো কই থাকবে স্যার? নেভিগেশনে। পোস্টগুলো থাকবে পেজের ভিতরে। বুঝিনি? পেজ থাকবে আমার নেভিগেশনে বা এই যে মেনুটাতে,
আমরা যে টপ লেভেল নেভিগেশন অ্যানালাইসিস করি না, কি আমার হেড সেকশনটাকে একটু চেক করি, ওখানে কি বলেছিলাম যে একটা মেনু থাকে যেখান থেকে আমি নেভিগেট করতে পারবো আমার বিভিন্ন পেজেসে। আমি কিন্তু বলি না বিভিন্ন পোস্টে নেভিগেট করতে পারবো। সো পেজেস থাকে অলওয়েজ কোথায়? নেভিগেশনে, বাট এক সিঙ্গেল প্লেসে থাকে, এবং এই এক পেজের ভিতরে মাল্টিপল পোস্টকে আমি ইনপুট দিতে পারবো। যখন আমরা ডিজাইনে যাব তখন আই থিঙ্ক এটা আরও অনেক ক্লিয়ার হয়ে যাবে। সো এখন দেখেন এখানে আমার একটা স্যাম্পল পেজ পাবলিশ করা আছে, বাট তার উপরে প্রাইভেসি পলিসি যে পেজটা, এটা কি লেখা আছে এখানে? ড্রাফট। দ্যাট মিনস এটা এখনও পাবলিশ হয়নি, এটাকে জাস্ট ড্রাফটে খসড়াতে রেখেছে। যদি আমি এটাকে এডিট করি, এডিটে ক্লিক করলাম, করার পরে আমাকে ওয়ার্ডপ্রেসের ব্লক এডিটর নিয়ে আসলো, যেখানে আমি চাইলে যে কোনো কিছু লিখতে পারবো, যে কোনো ইমেজ বা ভিডিওকে এখানে আমি আপলোড করতে পারবো। এই ইমেজটা আপলোড করেছিলাম না আমরা কিছুক্ষণ আগে, পোস্টে নিয়ে আসলাম, আনার পর আমি এটাকে এখান থেকে এই যে পাবলিশ করে দিলাম। যখনই আমি ব্যাকএন্ডে কোনো কাজ করছি, ফ্রন্টে এসে আমাকে একটাবার রিফ্রেশ দিতে হবে, না হলে ওই চেঞ্জেসগুলো দেখা যাবে না। এখানে কোনো চেঞ্জেস এখন দেখা যাচ্ছে? আমি যে ইমেজটা নিয়ে আসলাম, আমি তো যেখানে আমার সেই গ্যালারিতে যেখানে যদি না রাখি, সেই ক্ষেত্রে আমি আমার যদি না রাখি আমি, হ্যাঁ ধরেন যদি আমি নাও রাখি, আমি ইমেজেস এই যে আপলোড করে অন্য জায়গা থেকে নিয়ে আসতে পারবো। এই যে সো এখানে এই যে রিফ্রেশ করেছিলাম, কোনো চেঞ্জেস দেখতে পাচ্ছেন? আগে যে স্যাম্পল পেজ ছিল, এখন প্রাইভেসি পলিসি চলে আসছে। আরও বুঝার বেটার অপশন হচ্ছে আমি যে ডাব্লুতে ক্লিক করি, তাহলে আমাকে ব্যাকে নিয়ে গেল। দেখেন প্রাইভেসি পলিসিটা কি এখন ড্রাফটে আছে? ড্রাফট লেখাটা চলে গেছে না, তার মানে ড্রাফটে আর নেই। সো এখান থেকে আমি প্রাইভেসি পলিসিতে ক্লিক করি, এই যে আমার ইমেজটা, এই যে আরেকটা ইমেজ। এবার আপনি যদি চান আপনার এখানে রিফ্রেশ করে সেম জিনিসটাই দেখতে পাবেন। আমি এখানে যখনই কোনো কিছু সেভ বা আপডেট বা পাবলিশ দিব, আপনি লাইভ অটোমেটিকলি রিফ্রেশ দিলে দেখতে পাবেন। ক্লিয়ার? নেক্সট হচ্ছে কমেন্টস। সো আমাদের যদি ব্লগ থাকে, কমেন্ট আসতেই পারে। এখন এই কমেন্ট আমি রাখবো কি না, এটা কার উপরে? আমার ওয়েবসাইটের অ্যাডমিন আমি, আমার ইচ্ছা, আমি যদি রাখতে চাই রাখবো, না রাখতে চাইলে রাখবো না। সো এখানে একটা কমেন্ট আসছে কি, হাই দিস ইজ এ কমেন্ট, টু গেট স্টার্টেড উইথ মডারেটিং, এডিটিং অ্যান্ড ডিলিটিং কমেন্টস প্লিজ ভিজিট দ্য কমেন্ট স্ক্রিন ইন দ্য ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড কই আমাদের? এটা কমেন্ট সেকশন কই? কমেন্ট সেকশন, এই যে একটা কমেন্ট আসছে। সো আমি যদি চাই এটাকে আনঅ্যাপ্রুভ করতে পারি, আনঅ্যাপ্রুভ করলে এখান থেকে চলে গেল। চাইলে এটাকে আমি বলতে পারি যে ভাই এগুলো স্প্যাম, এই যে আইডি দিয়ে বা এই মেল দিয়ে যে পাঠায় সে হচ্ছে কি একটা স্প্যামার, রিপোর্ট করতে পারি, অথবা আমি টোটালি ডিলিট করে দিতে পারি। যখনই আপনি কোনো কিছু ডিলিট করছেন, আপনার পিসির মতো কমপ্লিটলি ডিলিট হচ্ছে না, এটা থাকবে হচ্ছে রিসাইকেল বিন বা যে ট্র্যাশে। এখান থেকেও ডিলিট না করলেও স্টোরেজ অকুপাই করে রাখবে। সো আমি চাইলে পার্মানেন্ট ডিলিট করতে পারি অথবা রিস্টোর করে দিতে পারি। কোথায় চলে আসলো? এই যে এখানে। এবং এটা কিন্তু অ্যাপ্রুভড হয় নাই, এখনও ডিসঅ্যাপ্রুভড আছে, কেউ দেখতে পাবে না। আমি অ্যাপ্রুভ করলাম, এবার রিফ্রেশ দেই, এই যে আমার কমেন্ট। এখন আমি চাইলে এডিট করে আবার নিতে পারবো। কি করবেন? এডিট? এখন আমি অ্যাপ্রুভ করলাম, হ্যাঁ এখন আমি পরে মনে হচ্ছে যে না আসলে ভিডিওটা আবার ঠিক হয় না। ঠিক, হ্যাঁ শিওর। মনে হলো যে না অ্যাপ্রুভ করে ঠিক হয় না, যে এখান থেকে আনঅ্যাপ্রুভ, এখানে রিফ্রেশ করেন, নাই, চলে গেল। নেক্সট হচ্ছে অ্যাপিয়ারেন্স। সো পার্মানেন্টলি ডিলিট না করা পর্যন্ত আমি এটাকে আনতে পারবো না। যা ইচ্ছা করতে পারবো, হ্যাঁ। নেক্সট হচ্ছে অ্যাপিয়ারেন্স, বা এই যে সিএমএস মেথডটা এখানে কাজ করে। আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপ বা কাস্টমাইজ করি থিমসের উপর বেস করে। বিভিন্ন এক্সিস্টিং থিমস থাকে,
সেগুলোকে আমরা মডিফাই করি। যেরকম আমাদের মোবাইলে আমরা চাইলে কিন্তু থিম গ্যালারি থেকে থিমস ডাউনলোড করতে পারি, করে সেগুলোর আইকন চেঞ্জ করতে পারি, টেক্সটের সাইজ ছোট বড় করতে পারি, অনেক কিছু, রাইট? বাট কি একটা থিম এর উপর বেস করে আমরা কিন্তু আর ডেভেলপ করতে পারছি না নতুন কোনো কিছু, পারছি? আনলেস আই এম এ ডেভেলপার। সো এরকমই যখন ওয়ার্ডপ্রেসের আমরা কাস্টমাইজেশনের কথা বলবো তখন অবশ্যই আমাকে এই থিমস নিয়ে কাজ করতে হবে। সো আমি অ্যাপিয়ারেন্সে চলে গেলাম, দেন এখান থেকে চলে গেলাম হচ্ছে থিমস, এবং এখানে আমরা একটা নতুন থিম অ্যাড করব। সো অ্যাড নিউ, এবং এখান থেকে থিম সার্চ করব। সো এই প্যানেলে ওয়ার্ডপ্রেসের অনেক ফ্রি থিমস আমরা দেখতে পাবো। সো এখান থেকে যদি আমরা সার্চ করি, ধরেন বিজনেস কনসাল্ট, এখানে ক্লিক করলাম বা এটা লিখে দিব। লিখে দিলে এই বিজনেস কনসাল্ট বা বিজনেস কনসালটেন্ট এজেন্সি এক্সেট্রা এরকম অনেক থিমস আপনি এখানে দেখতে পাবেন, ঠিক আছে? হ্যাঁ। সো এখান থেকে আমরা খুব সিম্পল একটা থিমে যেটা, এটাকে ইনস্টল করব। সো আগে ওয়েবসাইটের চেহারাটা একটা বার দেখে নেন কীরকম আছে। এটা হচ্ছে কি আমার ফ্রন্ট পেজ। সো আমি এখান থেকে আপলোড থিম, এখানে সরি আপলোড না, মিস্টেক, এখান থেকে যে ইনস্টল দেন অ্যাক্টিভ। সো আগে ইনস্টল করলাম, তারপর অ্যাক্টিভ করে নিলাম। এবার এখানে আমি রিফ্রেশ করি, আমার ওয়েবসাইট কি চেঞ্জ হয়েছে। সো এই যে থিমটা দেখতে পাচ্ছেন, এবার এই থিমটাকে আমাদের আস্তে 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 করে ডেভেলপ করতে হবে। ক্লিয়ার? এতটুকু বুঝতে পেরেছেন? আচ্ছা। সো এখানে এখন অন্য কোনো কিছু করার দরকার নেই, আমরা থিমস দেখেছি। এবার থিমস থেকে আরেকটু নিচে চলে আসবো প্লাগইনস। আমরা জাস্ট অপশনগুলোকে একটু পরিচয় হচ্ছে, ঠিক আছে? সো প্লাগইনসে চলে আসি। প্লাগইনস বেসিকলি বিষয়টা হচ্ছে আপনার কিছু হেল্পিং হ্যান্ড বা হেল্পিং টুলস। যেহেতু এটা অলরেডি থিমের উপর বেস করে তৈরি করছি আমরা, সো আমাদের নিজের থেকে কোনো ইম্যাজিনেশন আছে যে একটা বিষয় এরকমভাবে লাফাবে, এটা আমরা কিন্তু কাস্টমাইজ করতে পারছি না, তৈরি করতে পারছি না। ডিপেন্ড করতেছে আমার থিমে যা আছে তার ভিতরে আমাকে কাস্টমাইজ করতে হবে, অথবা আমার কাছে কিছু এক্সট্রা টুলস এখানে ইন্টিগ্রেট করতে হবে, ঠিক আছে? সো টুলসগুলোকে আমরা প্লাগইনস বলছি। এই প্লাগইনগুলো আমাদের চাহিদা অনুযায়ী আমরা খুঁজে পেতে পারি। ধরেন আমার হচ্ছে এখানে দেখতেছেন একটা ব্যানারের মতো আছে, রাইট? এই যেটা, এটাকে বলা হয় হিরো সেকশন বা আমি ব্যানার বলছি। সো ধরেন এই ব্যানারটাকে একদম সলিডভাবে আছে না, আপনি চাচ্ছেন না এটা একটু অ্যানিমেট হয়ে আসুক, একটু স্লাইড হোক। যেরকম আমি জাস্ট আপনাকে একটা থিম রেফারেন্স অনুযায়ী ওয়াইজ দেখাচ্ছি। থিমটা তো আমি ওখান থেকে নিয়ে নিলাম, যদি আমি নিজে কোনো একটা তৈরি করে দিই তাহলে আপনাকে ওয়ার্ডপ্রেসের কোর্সে আগে যেতে হবে। এখানে গিয়ে আপনাকে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট শিখতে হবে, তারপর আপনি ইউজ করতে পারবেন। স্যার উনি বলতেছেন যে আমি মানে যে কোনো জায়গা থেকে আনতে পারি, ক্যানভা না, ক্যানভায় তো ওয়ার্ডপ্রেসের থিম নাই, ঠিক আছে? আপনি যদি থিম আনতেই চান অন্য কোথাও থেকে, তাহলে সেই ক্ষেত্রে যে অ্যাড থিমে গিয়ে আপনাকে যেটা করতে হবে, আপলোড থিম, ওখানে ক্লিক করতে হবে। আমি ভুলে ক্লিক করছিলাম না আপলোড থিমে, ওইখানে ক্লিক করতে হবে। যেরকম এটাও তো একটা বাইরের থিম, সেটা লোড হোক। সো এটাও তো একটা বাইরের থিম, হ্যাঁ, যে বিজনেস কনসাল্ট। সো এই থিমটাকে আমাকে কিনতে হবে, কিনলে আমি এটাকে ইউজ করতে পারবো। পেইড না, ফ্রি অনেক থিম আছে আমরা মার্কেটে নিতে পারবো, বাট খুব ভালো ভালো অ্যাট্রাকটিভ থিমগুলো ইউজুয়ালি পেইড হয়, কারণ যেহেতু এখানে এফোর্টস বেশি, ডিজাইনস এলিমেন্টস বেশি, সো এগুলো ইউজুয়ালি পেইড হয়। কি মান্থলি ইয়ারে নাকি একবার? না, একবারে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এটা কি লোড হয়েছে, এটা কি, আচ্ছা লোড নিতে সময় লাগছে, যাই হোক। সো ধরেন আমি এখানে কোনো একটা অন্য সেকশন ইউজ করতে চাচ্ছি, সেই ক্ষেত্রে যদি এই থিমে ওই অপশন না থাকে,
তাহলে আমরা বিভিন্ন রকমের প্লাগইনস ইউজ করে ওই অপশনগুলোকে অ্যাক্টিভ করতে পারি। যেরকম অনেক ওয়েবসাইটে দেখবেন এখানে হচ্ছে একটা মেসেঞ্জার আইকন থাকে বা হোয়াটসঅ্যাপের আইকন থাকে, ওই আইকন ওই কমিউনিকেশন আইকনগুলো বেসিক্যালি যদি থিমে না থাকে তাহলে প্লাগইনস ইউজ করতে হয়। আমরা অনেক সময় দেখি যে ধরেন হঠাৎ করে একটা পপ আপ চলে আসছে, ওয়েবসাইটে গেলাম একটা পপ আপ চলে আসতেছে, সো ওইগুলো আমরা হচ্ছে যে থিমে না থাকে সেক্ষেত্রে আমাদের প্লাগইন ইউজ করতে হয়। ধরুন আমি হচ্ছে এখানে ই কমার্স স্টাইলে ওয়েবসাইট বিল্ড করব, সেই ক্ষেত্রে আমাকে প্লাগইন ইউজ করতে হবে। ওয়ার্ডপ্রেসে সব কাস্টমাইজেশনগুলাই ডিপেন্ড করছে আপনার থিম এবং প্লাগইনসের উপরে। আপনি ওয়েবসাইটে সিকিউরিটি দিতে চান, আপনাকে প্লাগইন ইউজ করতে হবে। এসইওর জন্য কাজ করবেন, আপনি প্লাগইনস ইউজ করতে হবে। ঠিক আছে, এই মেটা টাইটেল মেটা ডিসক্রিপশন বসাবেন, ওগুলোর জন্য আপনাকে বিভিন্ন প্লাগইনস ইউজ করতে হবে। ঠিক আছে, গুগলের অনেক টুলস ইন্টিগ্রেট করতে হয় বা কানেক্ট করতে হয়, ওগুলোর জন্য আপনি প্লাগইনস ইউজ করবেন। সো মূল কাজগুলোই সবচেয়ে বেশি আপনাকে কাজ করবে হচ্ছে প্লাগইনস। ওকে, এই থিমটা যেটা আছে এটা অনেক সময় যে মানে মুভ করে যে ওইটাই আর কি, যে স্লাইড করে, ওটা যদি আমাকে দিতে চাই তাহলে আমাকে বিভিন্ন রকমের স্লাইডারের প্লাগইন নামাইতে হবে। এটা সরি, ওই যে স্লাইড থিম এগুলো দেখছিলাম হ্যাঁ, PowerPoint এই যেমন দেখেন, এই যে দেখেন আপনি চাচ্ছেন এরকম, এখন ওই থিমে তো এটা নাই, তাহলে আমি কি করব? তাহলে আমাকে প্লাগইন খুঁজতে হবে। ওকে, তারপর দেখেন এ ধরনের যে সংখ্যাগুলো বাড়ছে, থিমে নাই, তাহলে প্লাগইনে আনতে হবে। ঠিক আছে, বা নিজে থেকে কাস্টমাইজ করে বসাইতে হবে। এই জিনিসগুলো হয় যেটা আর কি। হ্যাঁ, সো এই থিমগুলো মানে এই থিমটা বেসিক্যালি আমি ইউজ করেছিলাম, অনেক বড় থিম, অনেকগুলো পেজেস, অনেক ভারী একটা থিম। ঠিক আছে, প্রত্যেকটার জন্য দেখেন এখানে 3 রকমের হোম আছে, অ্যাবাউট আস আলাদা, ব্লগের জন্য আলাদা, অনেকগুলো পেজেস আছে। সো আপনি যখন একটা থিম কিনেন তখন এর সাথে অনেক পেজের ডিজাইন স্টাইলও একসাথে পেয়ে যান, যেটা আপনার প্রিফার, যেটা আপনার পছন্দ, এটাকে আপনি ইউজ করতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, সো প্লাগইনটা ক্লিয়ার। দেন হচ্ছে ইউজার। সো ইন টার্মস অফ ইউজার, ধরেন আমি একটা ওয়েবসাইট 4 জনকে দিয়ে ম্যানেজ করাতে চাচ্ছি। একজন এসইওর কাজ করবে, একজন আমার ওয়েবসাইট ডিজাইন করবে, একজন ব্লগ লিখবে, একজন মনিটর করবে। সবাইকে তো আমি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাক্সেস দিব না, তাই না? কখনো কি কোম্পানিতে কি সিইও সবাই হয়ে যায়, বা ধরেন জেনারেল ম্যানেজার সবাইকে দিয়ে দেয়? একজন একজন দেয়, একটা লেয়ার আছে, তাই না? চেন অফ কমান্ড থাকে। সো এরকমই আমি যদি চাই এখানে মাল্টিপল অ্যাডমিনিস্ট্রেটর হোক, মাল্টিপল এডিটর হোক, মাল্টিপল সাবস্ক্রাইবার হোক, এরকম অনেক লেয়ার্স তৈরি করতে পারি, অনেক ইউজারকে অ্যাড করতে পারি। ধরেন একজন ক্লায়েন্ট আপনাকে বললো, ভাই আমার ওয়েবসাইটে এসইও করবেন আপনি, সো উনি আমাকে একটা ইউজার তৈরি করে দিবে। আমি এখান থেকে অ্যাড নিউ ইউজারে গেলাম, সো উনি আপনাকে এখান থেকে আপনার মেইলটা চাবে, আপনার একটা ইউজার নিবে, একটা মেইল নিবে এবং একটা পাসওয়ার্ড আপনাকে দিবে। সো এটার মাধ্যমে আপনি ওনার ওয়েবসাইটে লগ ইন করতে পারবেন। এখানে রোল দেওয়া আছে যে আপনি কোন জিনিসটা আসলে কাজ করতে পারবেন। আপনি কি অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, অথর, কন্ট্রিবিউটর নাকি সাবস্ক্রাইবার? যতটুকু পারমিশন থাকবে সে শুধু অতটুকু অতটুকুই করতে পারবেন। কেউ আছে ডিলিট করতে পারবে, সে শুধু ডিলিটই করবে। কেউ আছে শুধু লিখতে পারবে, সে শুধু কন্টেন্ট লিখবে। ঠিক আছে, যেমন অথর, অথরের কাজ কি? কন্টেন্টস লেখা না, অথর কন্টেন্ট লেখা। অ্যাডমিনিস্ট্রেটর কি হচ্ছে? সব কিছু করতে পারবে। সাবস্ক্রাইবার জাস্ট দেখতে পাবে কি কি আছে, মানে মনিটরিংয়ের জন্য তাকে রাখা হয়েছে, সে খালি দেখতে পাবে, সে না কিছু অ্যাড করতে পারবে, না কিছু রিমুভ বা ডিলিট করতে পারবে। দেন যদি আমরা একটু টুলসে চলে যাই, এখানে বিভিন্ন রকমের টুলস আছে আমার সাইটের হেলথ দেখার জন্য, কোনো ডেটা এক্সপোর্ট বা ইম্পোর্ট করার জন্য, এক্সেট্রা। সেটিংসে চলে গেলে আমরা এখানে সব কিছুর মাঝখানে পারমার লিঙ্কস দেখতে পাবো, যে বলেছিলাম না আমাদের ইউআরএলসকে আমরা নিজেরাই চেঞ্জ করতে পারবো। সো এখান থেকে দেখেন এই যে আমার ইউআরএল এর স্ট্রাকচার, সো এই যে দেখেন একটা হচ্ছে প্লেন, বলেছিলাম না যে 1 2 3 স্যাম্পল 1 2 3, আরেকটা হচ্ছে যে মাঝখানে ডেট, এই ডেটটা দেখেছিলাম না একটা ওয়েবসাইটে, আরেকটা হচ্ছে শুধু ইয়ার আর মান্থ, আরেকটা হচ্ছে যে আর্কাইভস 1 2 3, আরেকটা হচ্ছে কি শুধু পোস্ট নেম .io, তারপর পোস্ট নেম।
আরেকটা হচ্ছে আমরা কাস্টমাইজ করতে পারবো। সো এসইওর জন্য আমরা ফ্রেন্ডলি কোনটা পেয়েছিলাম? পোস্ট নেম, তাই না? www.xyz.com/ দিয়ে যেই পেজে আছে এক্স্যাক্টলি ওই পেজের নামটা। সব কোনটা ভালো? এই পোস্ট নেম। সো আমরা আগেই এটাকে সিলেক্ট করে এখান থেকে কী করবো? সেভ চেঞ্জেস দিয়ে দিব। তাহলে কি হলো? যখনই আমরা কোনো পেজ তৈরি করব স্পেসিফিকলি ওই পেজের নামটাই অটোমেটিকলি থাকবে, বা আমরা চেঞ্জও করতে পারবো, কিন্তু ওটার ভিতরে কোনো এক্সট্রা এলিমেন্ট থাকবে না, ডেট হোক, ডে হোক, টাইম হোক, যাই হোক। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, আমরা আজকে ছোট্ট একটা জিনিস তৈরি করব এখানে। সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হেড সেকশনটাকে আমরা একটু মডিফাই করব। আমরা টপ লেভেল নেভিগেশন অ্যানালাইসিস দেখেছিলাম, সেখানে আমরা কি কি চেক করেছিলাম? লোগো আছে কিনা, মেনিউ আছে কিনা, রাইট? সো আমাদের এখানে লোগো, মেনিউ কোনোটাই কি আছে? নাই তো। তাহলে আমরা এখানে জাস্ট একটা লোগো আর একটা মেনু তৈরি করব। সো লোগোটা বসানোর জন্য আমরা যেটা করব, আমরা আমাদের ওয়েবসাইটে আসলাম, এসে এখান থেকে কাস্টমাইজে চলে যাব। আমাদের ওয়েবসাইট কোনটা? এই যে এইটাতে না? এটা কি ফ্রন্ট পেজটা? এখানে এসে কাস্টমাইজে ক্লিক করব। আমার থিমে যা যা আছে সব কিছু আমি এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। থিম অপশন, কালার, হেডার ইমেজ, ব্যাকগ্রাউন্ড ইমেজ, মেনিউজ, সব কিছু। সো আমি এখান থেকে ক্লিক করব সাইট আইডেন্টিটিতে, বিকজ আমার লোগোটা কি আমার একটা আইডেন্টিটি না? সাইট আইডেন্টিটিতে ক্লিক করেন, দেখেন এখানে আপনাকে দেখাবে লোগো, সাইট টাইটেল, ট্যাগলাইন অ্যান্ড সাইট আইকন, চারটা জিনিস। সো এখান থেকে সাইট টাইটেল আমাদের দেওয়া আছে, তাই না? আমি এটাকে রিমুভ করে, দেখেন এখান থেকে রিমুভ হয়ে গেল, রাইট? এবার আমি এখানে একটা লোগো অ্যাড করব। সো সিলেক্ট লোগোতে ক্লিক করলাম, ধরেন একটা লোগো বা একটা ইমেজ আপলোড করাই আছে। সো এটাকে এখান থেকে সিলেক্ট করে নিলাম। সো এখানে আমাকে বলছে ক্রপ করতে হবে, বিকজ এই থিম অনুযায়ী স্কোয়ার ফ্রেম লাগবে। সো আমার তো কোনো এক জায়গায় কাটতে হবে, সো আমি এটাকে ক্রপ করে দিলাম। দেখেন এই যে আমার লোগোটা চলে আসছে না? কোনো এক জায়গায় আমার কাটা পড়েছে বিদায়। আমি চাইলে লোগোটাকে আবার চেঞ্জও করতে পারবো। আমার মিডিয়া ভালো লাগেনি, আমি আপলোড করব। সো আমার কাছে যদি আপলোডের অপশন থাকে, সো আমি এখান থেকে আপলোড করে নিতে পারবো। কথার কথা, গুড হাউসকিপিং। এখানে ক্রপ করতে বলেছে, আমি পুরাটাকে নিয়ে ক্রপ করে দিলাম, চলে আসলো। সো আমার কি লোগো ডান। লোগো ডান হলে আরেকটা জিনিস ডান করতে হবে। দেখেন তো প্রত্যেকটা ওয়েবসাইটের এখানে একটা স্পেশাল আইকন আছে না? বাট আমাদেরটাই কি ওয়ার্ডপ্রেসের লোগো, চেঞ্জ করে নিতে রাইট? এটা চেঞ্জ করে নিই। সো এটাকে বলা হয় সাইট আইকন অথবা ফেভ আইকন, ফেভারিট আইকন। সো এখান থেকে সাইট আইকনে চলে আসেন। আসার পর আমি আবার একটা ফাইল আপলোড করি, এই যে এখানে আছে, ওপেন, সিলেক্ট করলাম, স্কিপ ক্রপিং দিলাম, দেখেন এই যে আমার আইকনটাও চেঞ্জ হয়ে গেল। সব কিছু চেঞ্জ করার পর অবশ্যই এখান থেকে পাবলিশে ক্লিক করতে হবে, না হলে কোনো চেঞ্জেস হবে না। যদি কারেন্ট চলে যায় তাহলে শেষ। পাবলিশ করেন নাই, হ্যাঁ, সেভের মতো। সেভের মতো। সো লোগো ডান, ঠিক আছে। এবার আমি একটু ব্যাকে যাই, এখান থেকে এই মেনুটা আমি তৈরি করতে পারবো। সো যে মেনু অপশন আছে এখানে ক্লিক করলাম, আমাদের কোনো মেনু আছে? ইট ডাজ নট লুক লাইক ইউর সাইট হ্যাজ এনি মেনুস ইয়েট, সো বিল্ড ওয়ান। সো মেনু বিল্ড করতে হলে আমার কি লাগবে? অনেকগুলো পেজেস লাগবে না? সো আমরা এখান থেকে এটাকে কেটে দিই। আমরা এখান থেকে ব্যাক এন্ডে চলে যাব, গিয়ে এখানে আমরা খুঁজবো কোথায় পেজেস আছে। এই যে পেজেস, অল পেজে যাই। কয়টা পেজ তৈরি করা আছে এখনের মতো? 2টা। সো আমরা এখানে আরও 2টা বা 3টা পেজ তৈরি করব, জাস্ট পেজের নাম লিখব। এখানে আমি ক্লিক করলাম অ্যাড পেজ। সো এখানে কি বলছে? টাইটেল, দ্যাট মিনস H1। সো আমি এখানে দিলাম ধরেন অ্যাবাউট আস, লিখে এখান থেকে পাবলিশ করব। তাহলে কি একটা পেজ হইলো? আবার অ্যাড পেজ,
এখানে দিলাম কন্ট্যাক্ট আস। কটা পেজ হলো? 2টা। আবার একটা পেজ অ্যাড করি, সার্ভিসেস। 3টা হলো, আগে ছিল কটা? 2টা। আচ্ছা, সো আমরা একটু এখানে আসি আমাদের ওয়েবসাইটে। আমার এখানে কি আছে, বা আমি কি এটা দেখলে বুঝতে পারছি যে আমার 5টা 6টা পেজ হয়েছে? যতক্ষণ পর্যন্ত আমি নেভিগেশন না সেট করব, বুঝার কোনো উপায় নাই যে আপনার এখানে কিছু একটা আছে। সো থিমস, সরি, মেনুস তৈরি করার জন্য আমাকে যেতে হবে অ্যাপিয়ারেন্স, এখান থেকে এই যে মেনুস, আগে পেজ তৈরি করতে হবে, দেন চলে যাব অ্যাপিয়ারেন্স, সেখান থেকে চলে যাব মেনুস। সো এই মেনুসে গিয়ে আমরা সর্বপ্রথমে একটা মেনু তৈরি করতে হবে, কজ আমাদের কোনো মেনু নাই। সো মেনু নেম দিলাম আমরা, ধরেন প্রাইমারি মেনু, বিকজ এটা আমি চাচ্ছি কি আমার একদম প্রাইম সেকশনে চাচ্ছি, এই জন্য আমি নাম দিলাম প্রাইমারি মেনু। এবং নিচে থেকে মেনু সিটিংসে আমাকে চুজ করে দিতে হবে যে এটা ডিসপ্লে লোকেশনটা প্রাইমারি মেনুতে। যদি এটা সিলেক্ট না করি আমার মেনু এখানে শো হবে না। সো প্রাইমারি মেনু দিয়ে এখানে দিয়ে দিলাম প্রাইমারি মেনু, দেন এখান থেকে করব ক্রিয়েট মেনু। দেখেন এখানে এখন কিছু নাই, রাইট? রিফ্রেশ করি, একটা সার্চের অপশন চলে আসছে না? তার মানে মেনু হয়েছে কিন্তু কোনো আইটেমস এখানে নাই। সো আমি যদি সার্চ করি, কথার কথা, অ্যাবাউট আস, দেখেন তো অনেকগুলো পেজেস কি পাইছে? অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, স্যাম্পল পেজ, প্রাইভেসি পলিসি, পেয়েছে না? বাট সার্চ করলে পাচ্ছে, নর্মালি কি ওয়েবসাইটে দেখাচ্ছে? তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে এই যে মেনুটা আমরা অ্যাড করলাম, এবার এই যে দেখেন মেনু স্ট্রাকচার, অ্যাড মেনু আইটেমস ফর দ্য কলাম অন দ্য লেফট, অ্যাড মেনু আইটেমস ফ্রম দ্য কলাম অন দ্য লেফট। সো বাম পাশে কলামগুলোর যে আইটেমসগুলো আছে এগুলোকে আমার মেনুতে অ্যাড করতে হবে। সো এগুলো কি বেসিক্যালি আমার পেজেস যেগুলো আমি তৈরি করলাম। সো এখান থেকে আমি ভিউ অলে ক্লিক করব, যতগুলো পেজ আছে সবগুলোকে সিলেক্ট করে অ্যাড টু মেনু চলে আসলো। এবার সেভ মেনুতে ক্লিক করলাম, এখানে এসে শো তো করে না কেন? রিফ্রেশ দেয়নি। এই যে দেখেন আমাদের সব মেনু চলে আসছে, সহজ তো, তাই না? এখন দেখেন কথা হচ্ছে একটু এদিক ওদিক আছে। হোমের পরে কি প্রাইভেসি পলিসি কখনো থাকে না? লাস্টে। সো দেখেন এটাকে আমরা সাজাতে পারবো কিভাবে? জাস্ট মাউসটা যখন নিয়ে যাচ্ছেন দেখবেন চারটা কি বলে অ্যারো দিয়ে একটা আইকন দেখবেন। সো এবার আমি যদি চাই, ধরুন প্রাইভেসি পলিসিকে ধরে একদম নিচে নিয়ে আসলাম, এই সিরিয়াল ওয়াইজ থাকবে, ওকে, রিমেম্বার। তাহলে এগুলো হচ্ছে আপনার মেইন আইটেমস। আমি লেটস সে অ্যাবাউট আসটাকে নিচে নিয়ে আসলাম, কন্ট্যাক্ট আস আরও নিচে, স্যাম্পল পেজটা একদম এই, সেভ করি, রিফ্রেশ, চেঞ্জ হয়েছে। ধরেন এখন আপনি যেটা চাচ্ছেন এই অ্যাবাউট আসের ভিতরে কন্ট্যাক্ট আস এবং স্যাম্পল পেজটাকে রাখতে, ড্রপ ডাউন দেখতে পাই না আমরা মেনুতে, যেরকম এই যে। সো এই ড্রপ ডাউনগুলো তৈরি করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে মেনুতে এসে ধরেন কন্ট্যাক্ট আসের ভিতরে আমি রাখতে চাচ্ছি অ্যাবাউট আসকে। এখন কি সবগুলো এক সিরিয়াল বা এক অ্যালাইনমেন্টে আছে না বাম পাশে? আমি জাস্ট অ্যাবাউট আসটাকে ধরবো, হালকা ডানে নিয়ে যাব, নিয়ে ছেড়ে দেব, ডানে চেপে আসলো, কি লেখা? সাব আইটেম। আবার স্যাম্পল পেজটাকেও এর সাথে নিয়ে আসলাম, তাহলে এগুলো কার সাব আইটেম? কন্ট্যাক্ট আসের। সেভ দেই, রিফ্রেশ করি, দেখেন তো কন্ট্যাক্ট আসের পাশে একটা আইকন চলে আসছে, ওকে। এখন আপনি চাচ্ছেন অ্যাবাউট আসের ভিতরে থাকবে হচ্ছে স্যাম্পল পেজ, মানে অ্যাবাউট আসের সাব আইটেম হচ্ছে স্যাম্পল পেজ। অ্যাবাউট আস, এই যে স্যাম্পল পেজ, ক্লিয়ার? যত ইচ্ছা আপনি কত করতে চাচ্ছেন এনেন, সব সরাই দিলাম। তাহলে এবার যেটা হবে, শুধু হোম পেজটা
শুধু হোমের পাশে আইকন এই যে নেন আপনারা, ঠিক আছে? সো আমাদের নর্মালি আমরা এরকমভাবে না রেখে এগুলোকে একটু আলাদাই রাখি। ওকে, সো কন্ট্যাক্ট অ্যাবাউট এই এতটুকু ক্লিয়ার? বাসায় এতটুকু করতে পারবো। আর বাসায় যারা হোমওয়ার্ক দেন না, হ্যাঁ, আজকে বলি না কালকে বলি না, যেদিন ধরবো না ওই দিন কিন্তু অনেক লজ্জা পাবেন সবার সামনে। সো ক্লাস করতেছেন মানে এর মানে এই না যে জাস্ট আসবেন আর যাবেন। ওকে, হোমওয়ার্ক যেগুলো দিব ওগুলো করতে হবে। আপনার ক্লাস অ্যাক্টিভিটি যদি 0 থাকে, আপনি টাকা দিয়েছেন হয়তোবা, বাট ইউ উইল নট গেট ইউর সার্টিফিকেটস। যদি সার্টিফিকেট না পান তাহলে 3 মাসের পরিশ্রম কি বৃথা। আপনি বলবেন যে আইটি আমাদের যে উইংসগুলো আছে ওখানে গিয়ে ইন্টারভিউ দিবেন নিজেদের থেকে, সার্টিফিকেট না শো করলে আপনাকে ইন্টারভিউতেই নিবে না। ওকে, সো রুলস। সো বাসা যে কাজগুলো দিব যতই কষ্ট হোক, অ্যাটলিস্ট চেষ্টা যে করেছেন এটা তো আমাকে দেখাইতে হবে ভিজুয়ালি। আপনি জাস্ট মুখে বললেন স্যার চেষ্টা করছি হয় নাই কেটে দিছি, আমি আসলে বিশ্বাস করব না, কারণ আমি একসময় স্টুডেন্ট ছিলাম তো, তাই না? ওকে, স্যার এতটুকু পর্যন্ত আমাদের ক্লিয়ার? ওকে, জানি স্যার আজকে একটু লম্বা টেনেছি, বিকজ এই পার্টটা ব্রেক দিলে আমরা হারায় যেতাম, ঠিক আছে? এই জন্য আমরা এটা করিনি। আমরা যতটুকু দেখেছি এই এতটুকুই হচ্ছে আমাদের বাসার কাজ থাকবে। প্রত্যেকের প্যান্থিয়ন ওয়েবসাইট থাকতে হবে এবং একটা থিম এবং আপনাকে মেনিউস, হ্যাঁ। এবার আপনারা চাইলে আপনাদের নামে নিতে পারেন যদি অ্যাভেলেবেল থাকে, কারণ প্যান্থিয়ন তো সবাই কাজ করছে, তো এক একটা ইউজার নিয়ে নিতে পারে যে কেউ, তো সেই ক্ষেত্রে আপনি এটা রাখতে পারেন বা আপনি আপনার মতো করে যে কোনো নামে করতে পারেন। আলটিমেটলি আমাদের যেটা টার্গেট থাকবে, আমরা হচ্ছে এই $55 যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি কিনতে হবে, এই ওয়েবসাইটের একটা পেজ আমরা নিজেরা ডেভেলপ বা ডিজাইন করব, ঠিক আছে? একটা পেজ যদি আপনি প্রপারলি ডিজাইন করতে পারেন, আপনি বাকি আরও 10টা পেজ এমনিতেই পারবেন, ঠিক আছে? এটা করার রিজন আপনাদেরকে ওয়ার্ডপ্রেস ডেভেলপার হিসেবে তৈরি করার না, এটা কাজ হচ্ছে বিকজ আমাকে এসইও করতে হলে এই যে আমরা বলেছিলাম না যে আমাদের হেডিং ঠিক করতে হবে বা হচ্ছে আমাদের ক্যানোনিক্যাল দেখতে হবে, এই সব কিছু কিন্তু এগুলোর ভিতরেই আছে। সো আমাদেরকে এমনও হতে হবে যে এই যে কোডসগুলো আমাদের বুঝতে হবে, এখানে কি কোড আছে না আছে, এই যে কোডগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে, এই যে, বুঝতে পেরেছেন? সো এই কারণে আমাদের এটা তৈরি করা, এটা হচ্ছে আমাদের একটা বোনাস, একটা স্কিল থেকে যাবে যদি আমাদের ক্লায়েন্ট বলে যে আমার একটা ওয়েবসাইট লাগবে, যেন এই সার্ভিসটা আমি প্রোভাইড করতে পারি। করতে হবে এমন না, চাইলে যেন না, মানে মুখ থেকে নেগেটিভটা না আসে, ঠিক আছে? সো আমি আগেও বলছি স্যার, ক্লায়েন্টের মুখ থেকে মানে আমার মুখ থেকে যেন না আসে, না কথাটা না আসে, এই জন্য আমি অনেকগুলো কাজ শিখতে হয়েছে ক্লায়েন্টের রিকোয়ারমেন্টে, ঠিক আছে? এই আমাদের ওয়েবসাইট নিয়ে কয়টা ক্লাস হবে ভাইয়া? কথা বুঝি নেই, আরেকটা বার বলেন। আমাদের ওয়েবসাইট মানে ওয়ার্ডপ্রেস নিয়ে কয়টা ক্লাস হবে ভাইয়া? ওয়েবসাইট নিয়ে কয়টা ক্লাস হবে? ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস নিয়ে আপনাদের সর্বোচ্চ আজকে বাদে 3টা ক্লাস হবে আরো। ওকে, ঠিক আছে। ওকে, কোডের যে অপশন স্যার আমি একটা কথা বলতে চাচ্ছি। হ্যাঁ বলেন। স্যার আজকের ক্লাস নিয়ে কি মানে সামনের নেক্সট ক্লাসে কি একটু আলোচনা হবে কি হালকা? অবশ্যই। মানে ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে। আমরা চেষ্টা করব আমরা প্রিভিয়াস ক্লাস যেটা করি এর জন্য একটাবার এখানে রিভাইজ করতে পারি, সুবিধা হয়। অডিট না করার রিজন হচ্ছে অডিট অলরেডি 2বার 3বার ডান, ঠিক আছে? আই হোপ আসলে অডিট আপনারা ভালো process- পারেন, পারবেন না অডিট? আচ্ছা, শিখতে পারবো। তাহলে এবার একটু নিজেরা মার্কেটিং করেন, পারবেন না? যে এর অপশনটা কোথায়? পারবো স্যার। এটাতে এখন হাত দিবেন না, চেষ্টা করবো। এটা যেখান থেকে আসছে রেকর্ডিংয়ে যদিও আছে, তারপরে এখানে হাত দিবেন না, কারণ এখানে যদি আপনি এই যে খালি
একটা কই ফুল স্টপ কই, তখন এই যে একটা ফুল স্টপ বা একটা অ্যাপোস্ট্রফি এস যদি ডিলিট করেন, আপনার ফুল থিম নষ্ট হবে। আর এটা কোথা থেকে ডিলিট করছেন এটা কিন্তু আমি মানে আমি পর্যন্ত খুঁজে পাবো না। চ্যাট জিপিটিকে দিতে হবে, ভাই খুঁজো তো কই ভুল আছে, দেখবেন চ্যাট জিপিটি আরও 10টা ভুল বের করে দিছে। কারণ সে তো চেষ্টা করবে কি এটাকে আরেকটু মডিফাই করার, সুন্দর করার। তো দরকার নেই এখানে কোডিংয়ে আসার। আমরা খুব ভয় পাই এই জায়গাটাকে, কারণ আনলেস আমরা প্রোগ্রামিংয়ের সব কিছু না বুঝি এখানে আসলে হাত দেওয়া ঠিক না। ওকে, যেমন যদি আমার ধরেন আমার ওয়েবসাইটে কোনো কারণে এখানে গিয়ে আমি কোনো ভুল করছি, তাহলে আমার যে ফ্রেন্ড আছে ডেভেলপার, মার্নস্ট্রাক ডেভেলপার, আমার ওকে বলা লাগে ভাই কই জানি কী করছি একটু দেখো। এরকম করতে করতে টুকটাক শিখে গেছি, বাট স্টিল এখনও ভয় লাগে এগুলো জায়গায় হাত দিতে। সো দরকার নেই, বাট থিম ফাইল অ্যাটিটিউডে আমাদেরকে হাত দিতে হবে যখন আমরা ফেসবুকে পিক্সেলস নিয়ে কাজ করব, গুগল অ্যানালিটিক্স বা গুগলের টুলসগুলো নিয়ে কাজ করব। আমার ওয়েবসাইট ইন্টিগ্রেট করতে হলেই থিম ফাইল অ্যাটিটিউডে আসতে হবে অথবা প্লাগ ইন ইউজ করতে হবে। সো আমি আপনাদেরকে দুইভাবেই দেখাবো, থিম ফাইল এডিটরে বা কোডসগুলো কীভাবে ম্যানুয়ালি বসাবেন এটাও, কীভাবে প্লাগ ইনের মাধ্যমে করবেন এটাও। ঠিক আছে? ঠিক আছে। জি। সো আপনাদেরকে আজকে কোনো ব্রেক দিব না, একবারে ছাড়বো। সো আমাদের কাজ এতটুকুই, এর থেকে বেশি দিলে বাসায় গিয়ে একটা ব্যক্তিও করবেন না। জাস্ট এই থিমটাই আমি বরাবর বলে দিচ্ছি, ইউজার পাসওয়ার্ড অ্যাডমিনের ব্যতীত অন্য কিছু দিবেন না। বিকজ আপনাদেরকে আমি বলবো এখানে আপনারা ওপেন করেন, কারণ নেক্সট ক্লাসে যদি আমি অন্য কিছু কাজ করি ওই কাজটা আপনাদেরকে করতে বলতে পারি, তো এটা করতে হবে আপনাদের। সো আপনারা যদি বলেন স্যার আমি পাসওয়ার্ড ভুলে গেছি বা ইউজার ভুলে গেছি, নট অ্যাকসেপ্টেবল। থিম, অনেক থিম আছে, মানে ইচ্ছা করবে যে আমি অনেক রকমের থিম অ্যাপ্লাই করে দেখি এখনই, বাট এখন যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে অনেক ফাংশনালিটি চলে আসবে যেটা আপনি ধরতে পারবেন না। তখন যেটা করতে গিয়েছিলেন ওটা আপনার কাছে কনফিউজিং লাগবে, আপনি করবেন না। এর থেকে ভালো এই থিমটা ইউজ করেন, বিকজ এই থিমটা অনেক আগের থেকে একদম কি বলবো বেসিক পারপাস এই থিমটা সবচেয়ে ভালো। এটা অনেক ইজি ইন্টারফেস, কাজ করাটা অনেক ইজি। আমরা আস্তে আস্তে করে অনেক কমপ্লিকেটেড থিমের দিকে যাব, বাট এখন না। ঠিক আছে? ওকে। কি কোনটা এটা? না কেন বারবার ঢুকা যায় না কেন? যে একটু বলে দিস, ফার্স্টে বলছি কইছিলেন আপনি। হ্যাঁ ফার্স্টে বলছি যে যখনই আপনারা ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে চাইবেন তখন এই ইউআরএলটা আপনাদের লাগবে কিন্তু। ঠিক আছে? এই যে আপনারা যে নাম দিয়েছেন অ্যাটলিস্ট এই নামটা মনে রাখতে হবে। ওকে, কারণ আমরা জানি আগে পরে কি থাকবে, এটা সবার ক্ষেত্রে কমন হবে, বাট এটা প্রত্যেকের ইউনিক হবে। আর এখানে যদি কোনো কারণে স্পেস ইউজ করেন, হ্যাঁ স্যার, ধরেন এখানে আপনি এই যে স্পেস ইউজ করেছেন, পারবেন না। স্পেস আসবে বাট আপনি দিতে পারবেন না, কারণ আপনি স্পেস দিলেই ইউআরএল এই যে এরকম হয়ে যাবে, একটা ড্যাশ চলে আসবে। সে ড্যাশ দিবে, কিছু না কোনো স্পেশাল ক্যারেক্টার সে দিবে না, বাট সে এই ড্যাশটা দিবে। সো হবে কি আপনি বাসায় ভুলে স্পেস দিছেন, কিন্তু দেখেন যে এখানে তো এসে আর মিলে না, স্পেসও নেয় না, স্পেস ছাড়া তো আর 404 দেখায়। সেই জন্য কোনো প্রকার স্পেস হবে না, আপনার নামটা সম্পূর্ণ উইদাউট স্পেস, উইদাউট ক্যাপিটাল ওয়ার্ডস, উইদাউট এনি স্পেশাল ক্যারেক্টার একসাথে লিখবেন। এটা নিয়ে করবো, হ্যাঁ ঠিক আছে। চেঞ্জ পরে করবো না, সমস্যা নেই, আগে একটু বুঝে যাই কিভাবে ফাংশন করে তারপর চেঞ্জ করলেন। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে স্যাররা? হ্যালো, আপনাদের? আসলে এই যে লাস্টে যেটা আপনি বললেন, হ্যাঁ কোনটা? এই যে এটাকে কি বলে, প্রোগ্রামিং কি জানে, হ্যাঁ হ্যাঁ এটা প্রোগ্রামিং বুঝিনি। এটা জি স্যার, আসলে লাস্টে যে পেজটা বের করা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যদি একটু বলেন তাইলে ভালো হয়। এখানে কিছুই করা লাগবে না, এটা হচ্ছে বেসিক্যালি আপনার থিমের ব্যাকএন্ড। সো এখানে কোনো কিছুই করবেন না, ঠিক আছে? এখানে জি, আসারও জি। দরকার নেই আপনাদের, আমি জাস্ট এসেছি অন্য কারণে, অন্য কিছু এক্সপ্লেন করার জন্য আসছিলাম।
সো এখানে আপনাদের আশা লাগবে না, আপনাদের যতটুকু বলেছি জাস্ট অতটুকুই ফলো করেন। তারপরে যখন আমাদের দরকার পড়বে এখানে আসার, তখন আমরা আসব, এটা কি কাজ করে এগুলো সব দেখব। কারণ এখন এটা খুব সেনসিটিভ বিষয়, এটা হচ্ছে আপনার সোর্স কোড, আপনার ওয়েবসাইটের মেইন কোড যেগুলো, সেগুলো যদি কোনো কারণে ভুল হয় তাহলে আসলে অনেক ঝামেলা হবে, তখন আবার ওয়েবসাইট ডিলিট করে আবার বানাতে হবে। কি আছে? থ্যাংক ইউ। ওকে স্যার, কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? না করা পর্যন্ত বুঝতে পারছি না, প্লিজ নেক্সট ক্লাসে এটা করে আনবেন, নাহলে নেক্সট ক্লাসে আপনাদের কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে? ওকে, এবার চাইলে আপনারা কফি খাইতে পারেন, আপনারা বসে প্র্যাকটিস করতে পারেন, ইয়োর উইশ।